সিটি অফ লাভ, এই গল্পের শহরটা আমাদেরও হতে পারত। সানিয়া আষ্টেপৃষ্ঠে আদিকে জড়িয়ে আছে দেখে থমকে যায় মেহেরিকা। একটা বিবাহিত পুরুষকে এভাবে জড়িয়ে ধরে রাখতে লজ্জা করছে না এই মেয়ের? আদি ঠিকই বলেছে, সানিয়া নামক মেয়েটা ভালো না, একদমই ভালো না। নিজের মনে কথাগুলো বলে মেহেরিকা তাদের পাশে এগিয়ে গিয়ে কঠিন গলায় বলল, এসব কি হচ্ছে? মেহেরিকার গলার আওয়াজ শুনতে আদি ছেড়ে দিয়ে সানিয়া দ্রুত হেঁটে চলে যায় নিজের রুমের দিকে। মেহেরিকা রাগান্বিত চোখ দেখে ধীর গলায় আদি বলে, আমি কিছু করিনি, ও আমাকে জড়িয়ে ধরেছে। তুমি কি বাচ্চা? কারো আদর লাগবে আর সে এসে জড়িয়ে ধরবে? মেহের আসলে... আদির কথা না শুনে মেহেরিকা হনহন করে এগোতে থাকে নিজের রুমের দিকে। চোখ দুটো মাত্রই লেগে এসেছিল মুনিয়ার। হঠাৎ মোবাইলের রিংটোনের শব্দে চমকে যায় সে। তার নিজের কোনো ফোন নেই, দরকারে বোনের ফোন ব্যবহার করত। এত রাতে মেহেরিকার ফোনে কার কল আসতে পারে? আর না ভেবে মুনিয়া ফোন হাতে নিতে দেখতে পায় রাজীবের কল। লম্বা একটা দম ফেলে সে রিসিভ করে বলল, হ্যালো রাজীব। ভাইয়ার থেকে রাজীবে নেমে গেলাম। এটাই স্বাভাবিক নয় কি? ও, কেমন আছো? যেমন থাকার কথা তেমনি আছি। আপনি তো বেশ ভালোই আছেন। কেন, মনে হচ্ছে না? শুনলাম সামনে বিয়ে আপনার। ভালো না থাকলে কি আর বিয়ে করতেন? তুমি কি এইসব বলার জন্য আমার বাসায় আমাকে খুঁজতে এসেছিলে? না, আপনি বিয়ে করেন বা দূরে গিয়ে মরেন তাতে আমার কিছু যায় আসে না, কিন্তু আপনার জন্যে আমার বোনটা বাড়ি ছাড়া হয়েছে, সেটা কিভাবে ভুলি বলেন? এই বাড়িটা ছেড়েছে তো কি হয়েছে? নিশ্চয়ই নিরাপদ কোথাও রেখেছো তোমরা, বা সে গিয়েছে। আপনি কি কিছুই জানেন না বলতে চাইছেন? মানে? কথাটি শুনে রাজীবের বুকের মাঝে অজানা এক ভয় কাজ করছে। সে ভেবেছিল মুনিয়া বা তার বাবা মেহেরিকার কোনো ব্যবস্থা করেছে, কিন্তু তারাই মেহেরিকার কোনো খবর জানে না। তাহলে কোথায় গেল তার মেহের? রাজীবের কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মুনিয়া বলল, ভনিতা করে লাভ নেই। আমি আপনাকে কি করতে পারবো? কিছুই না। কিন্তু আমার খুব জানতে ইচ্ছা করছে, আপনি যে মেয়েটিকে ভালোবাসেন দাবি করেছিলেন, সেই মেয়েটির এমন পরিণতি কি করে আপনি হতে দিলেন? এতই ঠুনকো আপনার ভালোবাসা? আমার আপু ভুল করেছে, আসলেই সে ভুল করেছে। মানুষ চিনতে ভুল করেছে, ভুল মানুষকে ভালোবেসেছে, ভুল মানুষকে বিশ্বাস করেছে। সেটার মাসুল হয়তো তাকে জীবন দিয়ে দিতে হলো। এতগুলো কথা শুনলেও শেষের কথাটি রাজীবের হজম করতে কষ্ট হয়। কোনো জবাব দিতে কষ্ট হচ্ছে তার, গলাটা ধরে আসছে। কাঁপা কাঁপা কণ্ঠ নিয়ে বলে, আমার মেহেরের কিছু হয়নি। তাচ্ছিল্যের হাসি দিয়ে মুনিয়া বলে, কিভাবে বুঝলেন কিছু হয়নি? যদি কিছু নাই হতো তবে কোথায় সে? আর কোনো কথা না শুনে রাজীব লাইন কেটে দেয়। মনে করতে থাকে মেহেরিকার সাথে শেষ দেখার কথা। সেদিন মেহেরিকা বলেছিল যত যাই হয়ে যাক ওর পরিবার ওর পাশে ঢাল হয়ে থাকবে। রাজীবের কাছ থেকে দূরে সরে গেলেও তাদের সাথে সর্বদা সে থাকবে। তাহলে আজ তার পরিবারের সদস্যরাই কেন বলছে তারা জানে না মেহের কোথায়? মুনিয়ার বিশ্বাস তার বোন সুস্থ আছে, কিন্তু সে চায় রাজীব অপমান বোধে ভুগুক, কষ্ট পাক, যে কারণে বোনকে নিয়ে এমন একটা কথা বলে ফেলেছে সে। আচ্ছা, রাজীব কি সত্যি ভাবছে তার বোনকে নিয়ে, নাকি সবটাই তার অভিনয়? মেহেরিকার পিছু পিছু রুমে গিয়ে আদি তার এক হাত টেনে নিজের বাহু ধরে এনে বলল, আমার বউয়ের বুঝি রাগ হয়েছে? মেহেরিকা এক ঝাপটায় নিজেকে সরিয়ে দরজা লাগিয়ে আদির পাশে এসে বলল, আমার কেন রাগ হবে? আর কি যেন বললেন? আমি আপনার বউ? আমি আপনার বউ নয় মিস্টার আদিয়াত চৌধুরী। আমার কাজ হলো সানিয়ার হাত থেকে আপনাকে বাঁচানো, আর আমি সেটাই করেছি। কিন্তু তুমি তো সানিয়াকে সুযোগ দিতে বলেছিলে। বলেছি, এখনো বলবো, কিন্তু এভাবে নয়। আমি ওকে ভালো মেয়ে মনে করেই বলেছিলাম, কিন্তু সে তো বিবাহিত পুরুষের সাথে ঘেঁষাঘেঁষি করতে চায়। এটা জানতাম নাকি? তাহলে বলছো এবার কেমন সে? সেটাই, খুব খারাপ। মেহেরিকা এক ছটকায় নিজেকে সরিয়ে দরজা লাগিয়ে আদির পাশে এসে বলল। বিছানার উপর বসে পড়ে মেহেরিকা। কেন সে তো রেগে গিয়েছে নিজেই বুঝতে পারছে না। সানিয়া তো ভালোবেসে আদিকে, সে জড়িয়ে ধরতেই পারে, তাহলে কেন সে এমন আচরণ করছে আদির সাথে? লম্বা একটা দম ফেলে আদির উদ্দেশ্যে বলে মেহেরিকা, আমি দুঃখিত। সানিয়া আপনাকে ভালোবাসে, তাই সে এমন আচরণ করেছে। এটার জন্য তাকে আমরা খারাপ বলতে পারি না। মেহের, এতক্ষণ যা বলেছিলে ঠিক ছিল, এখন এই কথাটা আমি মানতে পারছি না। আরে ও সবার সাথে এমন করে। আমি ঘুমাবো এখন। মেহের, তুমি করে ডেকো, আমায় শুনতে ভালো লাগে। এই যে চৌধুরী সাহেব, ঘুমিয়ে পড়লে নাকি? সালেহা চৌধুরী ডাকে সাড়া দিয়ে আমজাদ চৌধুরী বলেন, জেগে আসছি। তাহলে আমার দিকে ঘোরো, কথা আছে তোমার সাথে। কি কথা? আমার উপর এখনো রেগে আছো তুমি? তোমার উপর কোনো রাগ নেই, আমার নিজের ভাগ্যের উপর রাগ। একটা ছেলের জন্য মনের মতো বউ আমি আনতে পারিনি। কোনটা খারাপ?
খারাপ আমি বলছি না, তাহলে আরও ভালো পেতে পারতে। একটা কথা জানো তো, জন্ম মৃত্যু বিয়ে এই তিনটেই আল্লাহ নির্ধারণ করে দেন। তবু আফসোস থেকে যাই, মিলির টানা হয় বাদ দিলাম, কিন্তু মেহেরিকা নামক মেয়েটা আমার মানতে কষ্ট হচ্ছে। কেন? কোথাও কোন মেয়ের ওদের বউ হয়ে চলে এসছে, 2-3 দিন হতে চললো, তার বাসার কোনো খবর নেই। সে বাসায় চিঠি দিয়ে বলে এসেছে। বিষয়টা তুমি বুঝতেছো সালিহা? এক কাজ করো, কি? কালে ওই মেয়েকে বাসা ঈদগাহ কোন জায়গায় বাড়ির নাম এবং জিজ্ঞেস করবা। যতদিন জানিয়ে আসুক, নিশ্চয়ই তার বাসার সবাই চিন্তিত আছে। কথাটি মন্দ বলেনি। তবে হ্যাঁ, সে যেন বুঝতে না পারে কোনো জিজ্ঞাসা করছো, ঘাবড়ে যেতে পারে। ঠিক আছে। আমজাদ চৌধুরী তার দিকে ফিরে জিজ্ঞেস করেন। চোখে ঘুম নেই রাজীবের। মুনিয়ার সাথে কথা বলার পর তার অস্থিরতা আরো বেড়ে গিয়েছে। এতদিন ভেবেছিল তার মেহের হয়তো ঠিক আছে, তার পরিবার জানে সে কোথায়, কিন্তু আজ মুনিয়া জানিয়ে দিয়েছে তারা জানে না মেহেরের কোনো খবর। তাহলে কোথায় গেল মেহের? সত্যি কি কোনো অঘটন ঘটিয়ে ফেলেছে? পকেট থেকে মোবাইল বের করে রাজীব ঘেটে বের করে মেহেরিকার ছবি। মেহেরিকার ছবি দেখতে দেখতে তাদের এঙ্গেজমেন্টের ছবি আসতে রাজীবের চোখ দুটি ছলছল করে ওঠে। সেদিনও ভাবতে পারেনি রাজীব তার মেহের এতটা কাছে এসেও দূরে সরে যাবে। মেহেরের কথা ভাবতে ভাবতে চোখ দুটো ঝাপসা হয়ে আসে রাজীবের। হাতের মোবাইল টেবিলের উপর রেখে ড্রয়ার টেনে সিগারেটের প্যাকেটটা হাতে নেয় রাজীব। ইদানিং এই সিগারেটই তার মনে একটু হলেও শান্তি দিতে পারে। না প্লিজ না, আমি যেতে চাই। এমনটা তুমি করতে পারো না, প্লিজ যেতে দাও আমায়। ঘুমের মাঝে এমন বিড়বিড় করা কথা কানে আসতে আদির ঘুম ভেঙে যায়। উঠে বসে বোঝার চেষ্টা করে কোথা থেকে এমন শব্দ আসছে। পরক্ষণেই তার মেহেরিকার কথা মনে পড়তেই সোফা ছেড়ে উঠে লাইট জ্বালিয়ে এগিয়ে যায় মেহেরিকার কাছে। মেহেরিকা কি সব যেন বিড়বিড় করে বলছে ঘুমের মাঝে। মেহেরিকা কি বলছে তা শোনার জন্য আদি তার কানটা মেহেরিকার মুখের কাছে নিয়ে যায়। আদি তার কান মেহেরিকার মুখের কাছে নিয়ে যাওয়ায় ভুলবশত আদির কান মেহেরিকার ঠোঁট স্পর্শ করতেই ঘুম ভেঙে যায় তার। চোখ খুলতে আদিকে এত কাছে দেখে এক ধাক্কা মেরে বিছানার নিচে ফেলে দেয় সে। আদিকে ধাক্কা মেরে ক্ষান্ত হয়নি মেহেরিকা, দাঁতে দাঁত চেপে বলে, লজ্জা করে না একটা মেয়েকে ঘুমন্ত অবস্থায় পেয়ে এসব করতে? তোরা এসব ছেলে দেখি এমন, কাউকে চেনা যায় না। তোকে যাও ভালো মনে করেছিলাম, তুইও। আরো কিছু বলতে গিয়ে বলল না মেহেরিকা। আদি হাসতে হাসতে নিচ থেকে উঠে দাঁড়িয়ে মেহেরিকার উদ্দেশ্যে বলল, তুমি করে বলতে বলেছি, তুমি করে বলতে বলেছি, আর তুই তো নেমে গেলে। যাক, তোমার সাথে খারাপ কিছু করার সুযোগ আমি সেদিনই পেয়েছিলাম, যেদিন তোমার সাথে আমার প্রথম দেখা হয়। করেছি কিছু না তো? যাক, আজ তোমার দোষ নেই। আসলে তুমি ঘুমের মাঝে কিসব যেন বিড়বিড় করে বলেছিলে। ভেবেছিলাম তোমার কিছু লাগবে, তাই ঘুমের মাঝেই বলছো। সত্যি বলতে তোমাকে ডেকে তোমার ঘুম নষ্ট করতে ইচ্ছে করছিল না, তাই আমি এভাবে শুনতে চেয়েছিলাম। কি বলছো তুমি? কি করে বলবো যে মেয়েকে হাজার ডাকলে ঘুম ভাঙে না? আচ্ছা সরি। কি বলছি আমি দুঃখিত। তুই তো করে এখন সরি বললে হবে? কি করতে হবে? বিড়বিড় করে কি বলছিলে তা বলতে হবে। মেহেরিকার জীবনে ঘটে যাওয়া সেই খারাপ দিনটা সে স্বপ্নে দেখছিল, কিন্তু বিড়বিড় করে কি বলছিল সে নিজেই জানে না। এই সম্পর্কে কিছু পড়েছে কি? হয়তো ভাগ্যিস আদিয়াত কিছু শোনেনি, না হলে। কি হলো মেহের? আসলে আমি নিজেই তো জানি না আমি কি বলছিলাম। তাই? অন্য কিছু বলুন। আজ না, আরেকদিন বলবো। সেদিন আমার কথা রাখতে হবে কিন্তু। মেহেরিকা হেসে জবাব দেয়, ঠিক আছে, তাহলে এখন ঘুমাই। আর না, ঘুমাও। দেখো এখন কটা বাজে? 4:40। আর কিছুক্ষণ পরে নামাজ পড়ে ঘুমিয়ে যাও। কিন্তু এতক্ষণ কি করব আমি? এতক্ষণ কই, কিছু সময় বাকি। আর তুমি চাইলে বারান্দায় দাঁড়িয়ে আমার সাথে গল্প করতে পারো। আপত্তি আছে কোনো? না। জানো মেহের, আজ যখন সানিয়া আমাকে জড়িয়ে ধরেছিল, তাই বলে তুমি রিয়েক্ট করছিলে। তোমাকে একেবারে বউয়ের মতো লেগেছে। মনে হচ্ছিল তখনই তুমি সানিয়াকে রাগে খেয়েই ফেলতে। আদির কথা শুনে মেহেরিকারও তখনের ঘটনার কথা মনে পড়ে যায়। আসলে সে কি বেশি রিয়্যাক্ট করে ফেলেছে? কিন্তু কেন? মেহেরিকাকে নীরব থাকতে দেখে আদি বলে, আমি মজা করছিলাম, এটা নিয়ে আমার গালটা ফোলাইও না। মুচকি হেসে মেহেরিকা বলে, আমাকে মিথ্যে কেন বলেছিলে? কবে? তোমার নাম আদি, কিন্তু তোমার নাম তো আদিয়াত। মৃদু হেসে আদি জবাব দেয়, মিথ্যে বলিনি, আদি আমার নাম। মিথ্যে বলেছো। তুমি বলেছো মেহেরিকা বড় নাম, কিন্তু তোমার নাম ছোট, আদি চৌধুরী। অথচ আদিয়াত থেকে ছোট করে সবাই আদি ডাকে তোমায়। এবার বলো, মিথ্যে বলনি? বলেছিলাম। আসলে কি? তোমাকে মেয়ের নামে ডাকার জন্যই। কেন আমাকে কেন মেহেরিকা নামে ডাকার জন্য মিথ্যে বললে? এই প্রশ্নের উত্তর আদির নিজেরই জানা নেই। কি বলবে সে এখন মেহেরকে?
কি হলো আদিয়াত? আরে এটা না বোঝার কি আছে? মেহেরিকা এত বড় নামে ডাকতে ডাকতে দিনে অর্ধ সময় চলে যাবে আমার। আমি আবার সময় করানো নষ্ট করতে পছন্দ করি না, তাই আর কি। কি অকারণে সময় নষ্ট করা পছন্দ করো না কেন? মোবাইল, ল্যাপটপ টেপাটেপির জন্য? এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। কথাটি বলে মেহেরিকা নিজেই হেসে ওঠে উচ্চ শব্দে। এই প্রথম মেহেরিকার এমন প্রাণবন্ত হাসি দেখেছে আদি। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে সে মেহেরিকার দিকে। মেহেরিকা খেয়াল করে আদি তার দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে রয়েছে। কিছুটা বিব্রত বোধ করে মেহেরিকা বলল, আমি ভেতরে যাচ্ছি, আজানের সময় হয়ে এসেছে প্রায়। এক পা এগোতেই মেহেরিকা শাড়ির সাথে পা পিছলে পড়ে যেতে চাইলেই আদি ধরে ফেলে তাকে। নিজেকে স্বাভাবিক করে আদির কাছ থেকে ছাড়িয়ে সে বলে, আসলে শাড়ি পরার অভ্যেস নেই তো, তাই এমন প্রায় হয়। না পড়লেই হয়। কিন্তু মা আমাকে সব শাড়ি দিয়েছেন, সমস্যা নেই, ঠিক হয়ে যাবে। তাছাড়া কতদিন মা আছি এখানে? কথাটি বলে মেহেরিকা বারান্দা ছেড়ে রুমে চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজের জায়গাতেই। কেন যেন তার খুব করে বলতে ইচ্ছে হচ্ছে। সকাল 8টা, ড্রয়িং রুমে বসে গল্প করছে সালেহা চৌধুরী, মিলি আর মেহেরিকা। তখনই আরিফ এসে বলল, আমি তাহলে আসি। মিলি, দরজা লাগিয়ে দাও। আদির ডাকে সকলেই তার দিকে তাকাতেই চমকে যায়। সবার মনে একটাই প্রশ্ন, যে সময় নাস্তা সেরে তার আরেকবার ঘুম দেওয়ার কথা, সেই সময় তৈরি হয়ে যাচ্ছে কোথায় আদি? মায়ের কাছে এগিয়ে এসে মাকে আচমকা পায়ে ধরে সালাম করে আদি বলল, বাবাকে করে এসেছে সালাম। অবাক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? আজ থেকে ভাইয়ের সাথে আমি অফিস যাব। কথাটি শুনে উপস্থিত সবাই অবাক হয়ে গেলেও তার কথার মান রেখেছে বলে মেহেরিকা খুশি হয়। মেহেরিকার মুখে খুশি দেখে মিলি বলে ওঠে, এতদিন যা কেউ করতে পারিনি মেহেরিকা ঘরে প্রবেশ করেই তা করিয়ে ফেলেছে। সত্যি মেহেরিকা, তোমার জবাব নেই। মৃদু হেসে মেহেরিকা বলে, আমি কিছু করিনি ভাবি। আচ্ছা, তাই বিশ্বাস হয় না? শাশুড়ির দিকে তাকিয়ে মিলি প্রশ্ন ছুড়ে, মা আপনি বলুন, এটা মেহেরিকা জাদু নয় কি? অবশ্যই। আমি জানতাম আমার বানর ছেলেটাকে একমাত্র মেহেরিকা মানে তার মেহের ঠিক করতে পারবে। কথাটি শুনে খানিকটা লজ্জা পেয়ে আদি তার ভাইয়ের উদ্দেশ্যে বলল, ভাইয়া যাবে নাকি এদের বকবকানে শুনবে? আরিফ মুচকি হেসে বলল, চলো। কই যাস এত সকালে? মায়ের করা প্রশ্নে দাঁড়িয়ে পড়ে রাজীব জবাব দেয়, মেহেরকে খুঁজতে। ছেলের কথা শুনে চমকে যান কুনসুম হক। এত কিছু হয়ে যাওয়ার পরে ওই মেয়ের কথা তার ছেলে কিভাবে বলছে বুঝতে পারছেন না তিনি। শান্ত গলায় রাজীবের পাশে গিয়ে বললেন, মেহেরিমাকে তার বাসার মানুষ লুকিয়ে রেখেছে। কোথায় পাবি তুই তাকে? না জেনে কথা বলা ঠিক না আম্মা। শুরু থেকেই আমার তোমার কথা শোনা উচিত হয়নি। আমি তোর খারাপ চাই না, তবে মেহেরের ভালোও চাও না। রাজীব। লম্বা একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল, মা, মেহেরকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সে বেঁচে আছে কিনা সেটাও কেউ জানে না। আমার ওকে খুঁজে বের করতে হবে। কথাটা বলেই রাজীব এগোতে থাকে সদর দরজার দিকে। তখনই কুনসুম হক বলেন, আজ বাসায় শক্তি আসবে বলেছে। এখন থেকে তোর শক্তির কথা ভাবা দরকার। মেয়েটার সাথে কিছুদিন পর বিয়ে তোর। আপাতত মেহেরকে ছাড়া কারো কথা ভাবতে চায় না রাজীব। তাই সে মায়ের কথায় কোনো জবাব না দিয়ে বেরিয়ে পড়ে বাসা থেকে। উদ্দেশ্য আগে মেহেরিকার বাবার সাথে দেখা করবে। তিনি যদি সত্যি মেহেরিকার কোনো খবর না পেয়ে থাকেন তাহলে সে নিজেই তার মেহেরকে খুঁজে বের করবে। যা ভুল হয়েছিল সব শুধরে নিবে এবার। নিজের মনে কথাগুলো বলেই বাইক নিয়ে বেরিয়ে পড়ে রাজীব মেহেরিকার বাড়ির উদ্দেশ্যে। সকালে নাস্তা করার সময় মেহেরিকা খেয়াল করে দিবার মুখটা কেমন শুকনো ছিল। ভালো করে কিছু খায়নি মেয়েটা। সে কি কোনো সমস্যায় ভুগছে যা কাউকে বলতে পারছে না? একবার না হয় দিবার কাছ থেকে জিজ্ঞেস করেই দেখা যাক। আপন মনে কথাগুলো বলে দিবার রুমে যেতেই চমকে যায় মেহেরিকা। সারা রুমে জিনিসপত্র ছড়ানো ছিটানো। পুরো রুম অগোছালো হয়ে আছে দিবার। মেঝেতে বসে অঝোর ধারায় চোখের পানি ফেলে চলেছে দিবা। দিবার এমন অবস্থা দেখে মেহেরিকা তার রুমে এসে দরজা বন্ধ করে এগিয়ে গিয়ে মেঝেতে বসে পড়ে দিবার পাশে। আচমকা মেহেরিকার উপস্থিতি বুঝতে পেরে দিবা তার ওড়না দিয়ে চোখের পানি মুছতে মুছতে বলল, ভাবি তুমি? ভাগ্যিস আমি এসেছি। মা হলে তোমার এমন অবস্থা দেখে কত কষ্ট পেতেন ভেবে দেখেছ? রুমে এই অবস্থা করলে কেন? তোমারই বা এই অবস্থা কেন? দিবার কাছ থেকে কোনো সাড়া না পেয়ে মেহেরিকা বল, কি হয়েছে দিবা? কাল থেকে তোমাকে উদাসীন দেখছি। আমাকে বলা যায় না কি হয়েছে? যদি তোমায় সাহায্য করতে পারি। কেন? এবারও দিবার কাছ থেকে কোনো জবাব না পেয়ে মেহেরিকা উঠেই অগোছালো রুমটা পরিষ্কার করতে থাকে।
সালেহা চৌধুরীর কথায় হাতের পত্রিকাটা বিছানার একপাশে রেখে আমজাদ চৌধুরী প্রশ্ন করেন, কি কাণ্ড? রাজীবের সাথে বাসার ভেতরে ঢুকে ড্রয়িং রুমে এসে কাশিম আহমেদ সোফার উপর বসে বলেন। বসো। রাজীব বসতে বসতে বলল, ধন্যবাদ। কি এত দরকার আমার সাথে একেবারে সকাল সকাল দোকানে এসে আমার খোঁজ? কোনো সংকোচ ছাড়াই রাজীব জবাব দেয়। মেহেরিকা কোথায়? নিজের রাগ সংযত করে কাশিম আহমেদ বলেন, বিয়ের আসর ছেড়ে পালিয়েছে। কোনো খবর পাননি? না। কাশিম আহমেদের কথা শুনে অবাক চোখে তাকিয়ে রাজীব প্রশ্ন ছুড়ে, এইভাবে হাত পা গুটিয়ে বসে আছেন কেন? মেহের কোথায় আছে তা খবর নেওয়া আপনাদের দায়িত্ব নয় কি? তুমি শিখাইতে আইছো দায়িত্ব, তা তোমার কি ওই মেয়ের প্রতি কোনো দায়িত্ব ছিল না? প্রেম প্রীতি করছো, আংটি পরাইছো, শেষ সময়ে এসে ছুঁড়ে ফেলে দিছো। এত কিছুর পর এখন কোন মুখে এখানে এসব বলতে আসো তুমি? রেশমা আহমেদের মুখে এমন কথা শুনে ভ্যাবাচাকা খেয়ে যায় রাজীব। আসলেই তো, সে নিজেও অপরাধী, সে কি করে তাদের দোষারোপ করতে পারে? শান্ত গলায় রাজীব কাশিম আহমেদের উদ্দেশ্যে বলেন, যা হওয়ার হয়েছে আঙ্কেল, মেহেরকে খুঁজে বের করতে হবে। গম্ভীর মুখে কাশিম আহমেদ বলেন, কেন, সে যেখানে আছে নিশ্চয়ই ভালো আছে, তার যোগাযোগ করছে না। সত্যি বলতে তাকে এই নরকে আমি আনতে চাই না। কিসের আশায় আসবে সেইখানে? আমার কাছে আসবে আমার মেহের। তাচ্ছিলের হাসি দিয়ে কাশিম আহমেদ বলেন, তোমার আশায় হাসালে আমায়। আমি জানি আমার মুখে এ কথা মানায় না, কিন্তু এইবার আর কোনো ভুল করব না আমি। প্লিজ মেহেরকে খুঁজে বের করতে সাহায্য করুন আমায়। কিভাবে সাহায্য করতে পারি তোমায়? আমার সাথে থানায় চলুন, একটা ডায়েরি। না, একদম না। থানায় গেলে সব কিছু সামনে চলে আসবে। আমি চাই না এমনটা হোক। কিন্তু কোনো কিন্তু নয়, তুমি এরকম কিছু করবে না বলে দিলাম। আর আমার বিশ্বাস আমার মেয়ে যেখানে আছে ভালোই আছে। এখানে তোমার কাছে ফিরে আসার কোনো প্রয়োজন নেই, তাই তুমি আসতে পারো এখন। কুলসুম হকের প্রশ্নে জবাব দেয় সুপ্তি। হয়েছে। সুপ্তির মলিন মুখের দিকে তাকিয়ে কুলসুম হক বলেন, মুখ ভার করার কি আছে? বিয়ের পর রাজীবের রুমে থাকতে পারবি, ততদিন না হয় এই রুমেই থাক বাবা। কুলসুম হকের কথায় ফিক করে হেসে দেয় সুপ্তি। তার হাসি দেখে কুলসুম হক বলেন, এই তো এখন এই বাড়ির বউয়ের মতোই লাগছে তোমাকে। বউ তো হয়নি এখনো। আর কদিন আছে হাতে? তবে আমি রুম নিয়ে মুখ মলিন করিনি। কি নিয়ে করছিস? এত তাড়াতাড়ি এসেও রাজীবকে পেলাম না আমি। তার কর্মস্থল চট্টগ্রামে, তাহলে এখানে সে এত সকালে কোথায় গিয়েছে? সুপ্তির কথা শুনে আমতা আমতা করে কুলসুম হক বলেন, বন্ধুদের সাথে বাইরে গেল, চলে আসবে এখনই। দিবার রুম গুছিয়ে দিয়ে মেহেরিকা পা বাড়ায় দরজার দিকে। তখনই দিবা টেকে বলে, ছোট ভাবি, আমার পাশে একটু বসবা প্লিজ? দিবার পাশে গিয়ে মেহেরিকা তার পাশে বসতে বসতে বলে, কেন বসবো না? আমি তো শুধু বসতে না, তোমার কি হয়েছে তাও শুনতে চাই। কিন্তু তোমাকে ছোট ভাইয়া বিয়ের আগে রুম ডেট করতে বলেছে কখনো? আচমকা দিবার প্রশ্নে চমকে যায় মেহেরিকা। শান্ত গলায় জবাব দেয়, না। কেন জিজ্ঞাসা করছো এমন প্রশ্ন? আমার একজনের সাথে সম্পর্ক হয়েছে 1 বছর হলো। কাল তার সাথে ডার্ক রেস্টুরেন্টে গিয়েছিলাম। সে বলেছিল কারো চোখে না পড়ার জন্যই ওখানে যাওয়া, কিন্তু কি আস্তে আস্তে সে আমার সাথে অনেক ক্লোজ হয়ে যায়, আমিও হই। তবে বাসায় আসার পর এটার জন্য নিজেকে অনেক ছোট মনে হয়। তাকে আমি সেটা জানাই, কিন্তু তার আমার কষ্টের কোনো দাম নেই। রাত 3টায় ফোন করে লোভী কণ্ঠে বলে আমার নাকি তার সাথে রুম ডেট করতেই হবে, না হলে আর সম্পর্ক রাখবে না। অনেক বুঝিয়েছি তাকে, কিন্তু সে মানে না। আমাকে নাকি সে খুব ভালোবাসে, আর 2টা ভালোবাসার মানুষ এসব করতেই পারে। আসলে কি পারে ভাবি? ছেলের পারিবারিক অবস্থা কেমন? সে যদি বিয়ের প্রস্তাব দেয় তোমার বাসায় মেনে নিবে? না নেওয়ার কারণ নেই। তাহলে তাকে বলো বাসায় বিয়ের প্রস্তাব নিয়ে আসার জন্য। বিয়ের পর যা ভালোবাসা দেয়ার দিতে পারবে না বলতে? পারবো। তোমার ছেলের কাণ্ড দেখেছো? হাতের বইটা বন্ধ করে কুলসুম হকের দিকে তাকিয়ে রশিদ হক প্রশ্ন করেন, কি? সুপ্তি আসবে সে জানে, তারপরও সে বাইরে চলে গিয়েছে মেহেরিমাকে খোঁজে। এটা জানতে পারলে সুপ্তি কতটা কষ্ট পাবে বুঝেছো? কষ্ট পার কি আছে? সুপ্তি সবটা জেনেই রাজীবকে বিয়ে করতে রাজি হয়েছে। আমার ভাইয়ের মেয়ে বলে হয়েছে, না হলে তোমার ছেলের যে অবস্থা ছিল, মেহেরিকার মতো ছোট পরিবারের মেয়ের ঘরে আনতে হতো। কি করেনি সুপ্তি ওর জন্য? তার বাবাকে বলে
রাজীবের জন্য চাকরির ব্যবস্থা করেছে। সে সময় যদি সুপ্তি তাকে এখান থেকে চট্টগ্রামে নিজেদের বাসায় নিয়ে না যেত, তোমার ছেলের অবস্থা কেমন হতো জানো? পাগলা গারদে থাকতে হতো তাকে। কত ভালো চাকরি পেয়েছিল সে, না তার হজম হয়নি, আবার চলে এসেছে এখানে। মাস্টার শেষ করেও এই মেহেরিকার চক্করে পড়ে নিজের জীবন গোছাতেও পারেনি, আর এখন একটা গতি হয়েও হলো না। এখনো কি মেহেরিকার দোষ? এই মেয়ের দোষ। কিভাবে সেটা বলেনি চাকরি ছেড়ে চলে আসতে তোমার ছেলেকে? এত কিছু তুমি বুঝবে না, তবে এবার রাজীবকে ওই মেয়েকে নিয়ে বাড়াবাড়ি করতে দিব না আমি। সুপ্তির সাথেই যত তাড়াতাড়ি সম্ভব ওর বিয়েটা সেরে ফেলবো। যা ভালো বুঝে করো। নিজের রুমে বসে দিবার বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে মেহেরিকা। দিবা মেয়েটা ভালো, খুব ভালো, আদিয়াতের মতোই ভালো, কিন্তু তার কথা শুনে তার বয়ফ্রেন্ডকে নিয়ে খটকা লাগছে মেহেরিকার। ছেলেটা আসলে ভালোবাসে তো দিবাকে। দিবা জিজ্ঞেস করেছিল আদি তাকে কখন এমন প্রস্তাব দিয়েছে কিনা। কিভাবে দিবে? আদির সাথে তো তার কোনো সম্পর্ক ছিল না, ছিল রাজীবের সাথে। রাজীব কি তাকে কখনো দিয়েছে? না, মনে পড়ে না। তবে না চাইতেও কি ভুল কিছু মানুষের জীবনে হয়ে যায়? চোখ জোড়া বন্ধ করে মেহেরিকা ভাবতে থাকে প্রায় 2 মাস আগের কথা। বাহ, তোমাকে এই লাল সিল্কের শাড়িটাতে বেশ মানিয়েছে। কুলসুম হকের প্রশংসায় মুচকি হেসে বলল মেহেরিকা। ধন্যবাদ আন্টি। আন্টি আম্মা বলবা এখন থেকে। রাজীব আমার আম্মা ডাকে, আর তোমার শ্বশুরকেও আব্বা ডাকবা। আচ্ছা। মায়ের রুমে এসে মেহেরিকাকে সিল্কের শাড়ি পরা দেখে বাকরুদ্ধ হয়ে যায় রাজীব। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে থাকে মেহেরিকার দিকে। কুলসুম হক ছেলের অবস্থা দেখে বললেন, কি আম্মা চুপ হয়ে গেলি যে? আম্মা দেখতে দাও না মেহেরকে। এই যা, কি বলে ফেলেছে রাজীব। মাঝে মধ্যে এমন কাণ্ড ঘটিয়ে বসে, লজ্জায় লুকিয়ে যেতে ইচ্ছে করে মেহেরিকার। রাগান্বিত চোখে রাজীবের দিকে তাকিয়ে সে বলে, কাকে কি বলতে হয় জানো না? মেহেরিকার কথায় জিভে কামড় বসিয়ে মায়ের দিকে তাকিয়ে রাজীব বলল, সরি আম্মা, আমি আসলে। কুলসুম হক হাসতে হাসতেই বললেন, থাক, আর কিছু বলতে হবে না। আমি মেহেরিকাকে শাড়ি পরা দেখিনি। এঙ্গেজমেন্টের দিন সে গাউন পরেছিল, তাই আজ কাছে পেয়ে শাড়ি পরিয়ে দেখলাম, এত বেশি ভালো লাগবে। আর কিছু বলার আগে কুলসুম হকের মোবাইলে রিং বেজে ওঠে। মোবাইল হাতে নিয়ে দেখে রাজীবের চাচার ফোন। আসসালামু আলাইকুম বড় ভাইয়া। এত সংকোচ করে বলার কি আছে বড় ভাই, আমি এক্ষুনি আসছি। ফোন দেখে রাজীব আর মেহেরিকার উদ্দেশ্যে কুলসুম হক বললেন, ভেবেছিলাম আজ তোমাদের সাথে দুপুরের খাবার খাবো, কিন্তু রাজীবের চাচির শরীরটা খারাপ, আমার যেতে হবে ওখানে। তোমরা খেয়ে নিও, আমি বিকেলেই চলে আসবো। আর রাজীব দেখিস মেহেরিকার কিছু প্রয়োজন হয় কিনা। আমি পৌঁছে দিই তোমায়। একটা সিএনজি ঠিক করে দে, চলে যেতে পারবো। আচ্ছা আসো। মাকে গাড়িতে তুলে দিয়ে রাজীব মায়ের রুমে এসে মেহেরিকাকে খুঁজে না পেয়ে নিজের রুমের দিকে এগিয়ে যায়। নিজের রুমে পা বাড়াতেই দেখতে পায় বিছানার উপর বসে মেহেরিকা তার ব্লাউজের পেছনের ফিতা খোলার চেষ্টা করছে। কি ব্যাপার, এইসব খুলে আমাকে পাগল করে দেওয়ার মতো চিন্তা করছো নাকি? রাজীবের কথা শুনে লজ্জায় লাল হয়ে যায় মেহেরিকার মুখ। মৃদু হেসে সে বলে, এগুলো আমার, ভাবছিলাম বদলে নিজে কাপড় পরি। রাজীব এগিয়ে এসে মেহেরিকার দিকে হাত বাড়িয়ে বলল, ওঠো। রাজীবের হাত ধরে মেহেরিকা উঠে দাঁড়াতেই রাজীব তাকে বলে, পেছনে ঘোরো। কেন? ঘোরো না। মেহেরিকা ঘুরে দাঁড়াতেই রাজীব ব্লাউজের ফিতায় হাত দিয়ে বলে, গিট্টু মেরে দিয়েছি একেবারে। থাক না, আমি খুলবো। না দেখে এই গিট্টু কিভাবে খুলবে শুনি? আমি খুলছি। ফিতা খোলার সময় রাজীবের হাত মেহেরিকার পিঠে খানিকটা স্পর্শ করেছিল, তাতেই মেহেরিকার পুরো শরীর শিহরিত হয়ে যাচ্ছিল। এদিকে ফিতা খুলে রাজীবের চোখ যায় মেহেরিকার ধপধপে সাদা পিঠের দিকে। না চাইতেও তার ঠোঁট জোড়া ছুঁয়ে দিল রাজীব মেহেরিকার পিঠে। হঠাৎ রাজীবের এমন কাণ্ডে হতভম্ব হয়ে যায় মেহেরিকা। মেহেরিকাকে নীরব দাঁড়িয়ে থাকতে দেখে আচমকা তাকে পাজা করে উঠিয়ে বিছানায় শুইয়ে দিল রাজীব। রাজীবের এমন কাণ্ডে কি করা উচিত বুঝতে না পেরে চোখ জোড়া বন্ধ করে রাখে মেহেরিকা। মেহেরিকাকে এমন অবস্থায় দেখে রাজীবের চোখ ছেয়ে যায় মুগ্ধতায়। আলতো করে মেহেরিকার গোলাপি ঠোঁট জোড়া নিজের ঠোঁট ছোঁয়াতে কেঁপে উঠল মেহেরিকা। খানিকক্ষণ মুগ্ধ দৃষ্টিতে মেহেরিকার দিকে তাকিয়ে তার গলার ভাঁজে মুখ টুকালো রাজীব। পরম আবেশে নিঃশ্বাস ঘন হয়ে আসে মেহেরিকার। এই যে মহারানী মেহেরিকা। জগতে হারিয়ে গিয়েছিল মেহেরিকা। চোখ জোড়া খুলে সানিয়াকে বিছানার পাশে দাঁড়িয়ে থাকতে দেখে চমকে যায় সে। আচমকা মেহেরিকার হাত ধরে টেনে শোয়া থেকে উঠে বসিয়ে দেয় সানিয়া।
সানিয়ার এমন কাণ্ডে রাগান্বিত দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, এটা কি ধরনের অসভ্যতা? তোমার কাছ থেকে এখন আমার সভ্যতা শিখতে হবে? না জানলে শিখতে হবে। মেহেরিকার পাশে বসে শান্ত গলায় সানিয়া প্রশ্ন করে, তোমাকে আদি কোথায় কামড়িয়েছে? সানিয়ার এমন প্রশ্নে অবাক চোখে মেহেরিকা উল্টো প্রশ্ন করে, আদি কি কুকুর? আমাকে কামড়াবে কেন? ওই যে কি যে লাভ বাই। এতক্ষণে মেহেরিকা বুঝতে পারে সানিয়ার কথার মানে। আদিয়া নিশ্চয় বানিয়ে বানিয়ে কিছু বলেছে সানিয়াকে, আর সানিয়া এসব সত্যি ভেবে তাকে জেরা করতে এসেছে। লজ্জা লজ্জা মুখ নিয়ে মেহেরিকা বলল, এসব কি বলা যায় নাকি? স্বামী স্ত্রীর ব্যাপার এসব। কিন্তু আমি শুনতে চাই। আমি বলতে চাই না। কেন? বলতে গেলে লজ্জায় মরেই যাব বোধহয়। করার সময় তো করেনি। সেটা তো আদিয়াতের সাথে রোম্যান্সের ঠেলায় করে ফেলেছি। এখন তোমাকে কিভাবে বর্ণনা করি বলো তো? আর কোনো কথা না বলে সানিয়া হনহন করে মেহেরিকার রুম থেকে চলে যায়। সানিয়ার অবস্থা দেখে মেহেরিকা আপন মনে হেসে চলেছে। কি যেন বলে গেল সানিয়া, লাভ বাইট? আদিয়াত তাকে এসব বলেছে? ভারী বাজে ছেলে তো আদিয়াত। রাজীবের রুমে এসে চারিদিকে চোখ বোলাতে লাগলো সুপ্তি। কখনো কি ভেবেছে এই রুমটা তার হবে? ভেবেছে। প্রেম যখন থেকে বুঝতে শিখেছে তখন থেকে রাজীবকে পছন্দ করে সুপ্তি। পছন্দ বললে আসলে ভুল হবে, ভালোবাসে সে। তাই সে যখন এখানে বেড়াতে আসতো বা রাজীব যখন তাদের বাসায় বেড়াতে যেত, সব সময় ঘুরঘুর করতো সে রাজীবের পেছনে। কিন্তু রাজীব তো তাকে ভালোই বাসেনি, আর সেও বলতে পারেনি তার মনের কথা। মনের কথা মনেই থেকে যায়। পরবর্তীতে রাজীবের কাছে জানতে পারে মেহেরিকার কথা। রাজীব আর কাউকে ভালোবাসে শুনে মনে জ্বালা করলেও সে খুশি থাকবে ভেবে সুপ্তি কোনোদিনও কিছু বলেনি, চুপ ছিল। তবে প্রায় 1.5 মাস আগে যখন রাজীব আর মেহেরিকার সম্পর্কে ফাটল ধরে, তখন সে সুযোগটি কাজে লাগায়। রাজীবকে নিয়ে যায় নিজ বাড়িতে। এই 1.5 মাসে সে রাজীবের খুব কাছে আসতে চেয়েছে, কিন্তু তার মনে শুধু মেহেরিকার বসবাস। যেখানে ওই মেয়েকে তার ঘৃণা করার কথা, সেখানে সারাক্ষণ রাজীব তার নাম জপতে থাকে। কিন্তু সুপ্তি রাজীবের জীবনে মেয়েকে আর প্রবেশ করতে দিবে না। আপন মনে কথাগুলো বলে সুপ্তি এগিয়ে যায় বিছানার দিকে। বিছানার উপর বসে সে রাজীবের ভাবনায় তলিয়ে যায়। হ্যালো পিকু। বেবি বলো। তুমি সত্যি ভালোবাসো আমায়? সন্দেহ আছে? আছে। মানে যদি সত্যি ভালোবাসো, বিয়ের প্রস্তাব নিয়ে আসো। বিয়ের পর করবা যা খুশি। এত তারা কিসের? আগে প্রেম করে। আমার তারা তো তোমার হয়েছে পিকু। যাকগে, এটাই আমার শেষ কথা। বিয়ে ছাড়া রুম ডেট আমি করব না, কিছুতেই না। তাতে যদি তোমার সমস্যা হয় তুমি ব্রেকআপ করতে পারো। দিবা? আর কোনো কথা না শুনে ফোনের লাইন কেটে দেয় দিবা। চোখ বন্ধ করে লম্বা একটা দম ফেলে সে। পিকু কি করবে এখন? দিবার প্রস্তাবে রাজি হবে নাকি ব্রেকআপ করবে? আদির বলা কথাগুলো মনে মনে আওড়াতে থাকে সানিয়া। ভালোবাসা, আদর, কামড়, উফ, অসহ্য। যেসব তার হওয়ার কথা ছিল সেসব অন্য একজন মেয়ের হচ্ছে। সবকিছুর মূলে রয়েছে ওই মেহেরিকা, যাকে বলে পথের কাঁটা। আর এই কাঁটা উপড়ে দিলে আদি তার হয়ে যাবে। একান্তই তার হয়ে যাবে। তুই এখানে? রাজীবের ডাকে ভাবনার জগৎ থেকে বেরিয়ে এলো সুপ্তি। রাজীবকে দেখে খুশিতে মন দোলা দিয়ে ওঠে তার। মুখে হাসি এনে সুপ্তি বলল, আমার হবু বরের রুমে কি আমি থাকতে পারি না? সুপ্তি এখানে এসেছে তাতে রাজীবের কিচ্ছু যায় আসে না, কিন্তু এই কথাটি শুনে তার মাথাটাই বিগড়ে যায়। গম্ভীর গলায় সে বলে, হবু বর হইনি এখনো, তাছাড়া হবও না। রাজীবের কথা শুনে দাঁড়িয়ে পড়ে সুপ্তি। ছড়ো ছড়ো চোখে তাকিয়ে জিজ্ঞেস করে, কি বলছো তুমি? কেন বলছো? সুপ্তির পাশে এসে শান্ত গলায় রাজীব বলল, তুই তো জানিস আমি মেহেরকে ভালোবাসি। কিন্তু শেষ 1.5 মাসে তুমি বলেছো তুমি তাকে ঘৃণা করো। এটাও বলছি, নতুন করে আর কাউকে নিয়ে ভাবা আমার পক্ষে সম্ভব না, বলিনি? তাছাড়া ঘৃণা করি এইসব আমার মুখের কথা ছিল। করতে চেয়েছি কিন্তু পারিনি, তুই জানিস সেটা ভালো করে। তুই আর কাউকে বিয়ে করে নে। তোমার বিয়ের পরে করব। পাগলামো করিস না সুপ্তি। তোর ছোট বোনের বিয়ে হয়ে গেছে কিন্তু তুই করিসনি, অথচ আমরা প্রায় সমবয়সী। তোকে নিয়ে মামা মামির কত চিন্তা বলতে পারিস? শেষ 1.5 মাস চিন্তাই ছিল না, এখন করবে আবার। কিন্তু বেশি দিন করতে হবে বলে মনে হয় না। তোমার আর মেহেরিকার বিয়েটা হয়ে গেলেই আমিও করে নিব কাউকে। ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে রাজীব বলল,
কিন্তু তাকে খুঁজে পাচ্ছি না। খুঁজে পাচ্ছি না মানে? কোথায় চলে গেছে মেয়েটা অভিমান করে কেউ জানে না, কিন্তু আমি হাল ছাড়বো না। রাজীবের কাছে তার মেহেরকে ফিরিয়ে আসবেই। নিজের রুমে পায়চারি করছেন কুনসুম হক। ছেলের চিন্তায় অস্থির হয়ে আছে তার মন। ভেবেছিলেন কিছুদিন সুপ্তির সাথে থাকলে তার মন থেকে মেহের নামক শব্দটি খুঁজে যাবে, কিন্তু কিছুই হলো না। আবারও সে সব ফেলে মেহেরের পেছনে পড়ে রয়েছে। ফুপু। সুপ্তির ডাকে পেছনে ফিরে কুনসুম হক বলেন, আয় মা, ভেতরে আয়। ধীর পায়ে কুনসুম হকের দিকে এগিয়ে গিয়ে সুপ্তি বলল, আমি চলে যাব ফুপু। অবাক চোখে তাকিয়ে কুনসুম হক প্রশ্ন করেন, কেন? তোমার ছেলে মেহেরিকাকে বিয়ে করবে, আমাকে জানিয়ে দিয়েছে। আর তুই এটা শুনে ভেঙে পড়েছিস? কি করব বলো? দেখ সুপ্তি, মেহেরিকাকে নিয়ে আমার কোনো আপত্তি ছিল না, কিন্তু যা ঘটেছে এর পরেও আমি ওই মেয়েকে বউ হিসেবে মেনে নিতে পারি না। প্রতারক মেয়ে সে। কিন্তু আমার ছেলেকে দেখ, এখনো তাকে ভালোবাসে। রাজীব মন বড় বলে সহজেই ওই মেয়েকে ভুলতে পারছে না। সে মনে যদি তোর জায়গা হয়, তোকে কোথাও যেতে দেব না। কিন্তু কিভাবে কি সম্ভব? দুইটা ভালোবাসার মানুষকে আমি আলাদা করতে পারি না। মেহেরিকা কি ভালোবাসে আমার ছেলেকে? বাসে না। বাসলে সে কখনো ওভাবে ঠকাতে পারতো না আমার রাজীবকে। তুই একমাত্র ওকে ভালো রাখতে পারবি, তাই আমি বলছি তুই যাবি না কোথাও। ফুপু। জামা, আরাম কর, তুই এখন অনেক দূর থেকে এসেছিস। ঠিক আছে। সুপ্তিকে বোঝালেও নিজের মনকে বোঝাতে পারছেন না কুনসুম হক। সুপ্তির মেয়েটার জন্য বড্ড খারাপ লাগছে তার। যেদিন সুপ্তি জেনেছিল রাজীব ভালোবাসে মেহেরিকাকে, সেদিন কাঁদো কাঁদো অবস্থায় জানিয়েছিল কুনসুম হককে সে ভালোবাসে রাজীবকে, কিন্তু প্রকাশ করতে খুব বেশি দেরি হয়ে গিয়েছে। কুনসুম হক রাজীবকে সবটা জানাতে চাইলেও সুপ্তির জন্য পারেননি। সুপ্তি তাকে অনুরোধ করেছিল এসব যেন রাজীব জানতে না পারে। সেদিন কিছু করার না থাকলেও আজ অনেক কিছুই করার আছে। রাজীবের জন্য সুপ্তির চেয়ে ভালো কেউ হতে পারে না। তাই কুনসুম হক এবার তার ছেলেকে ভুল পথে পা বাড়াতে দিতে পারেন না, কিছুতেই না। আপন মনে কথাগুলি বলে কুনসুম হক বসে পড়েন বিছানার উপরে। রাত 8টা। রান্নাঘরে পা দিতেই মেহেরিকা দেখতে পায় মিলিকে। রাত 9:30। কলিং বেলের শব্দ হতে মেহেরিকা এগিয়ে গিয়ে দরজা খুলে দেয়। এসেছেন আপনারা? মৃদু হেসে আরিফ বলে, ভালো আছো? জি আন্টি। আচ্ছা, আমি ভেতরে যাই। চলে গেলেও আদি দাঁড়িয়ে থাকে নিজ জায়গায়। কি ব্যাপার, তুমি কেন দাঁড়িয়ে আছো? অনেকক্ষণ পর দেখছি তো তোমায়। তো? মেহেরিকার থেকে চোখ সরিয়ে আদি ভেতরে ঢুকতে ঢুকতে বলল, তো কিছু না, ভাবিকে বলে ভাত রেডি করতে, ক্ষুধা পেয়েছে অনেক, আমি ফ্রেশ হয়ে আসি। কাজে গিয়েছো নাকি শপিং করতে? দুটোই করেছে। কোনো সমস্যা? না, আমার কি সমস্যা হবে? ফ্রেশ হয়ে আসো। ডাইনিং টেবিলে বসে রাতের খাবার খাচ্ছে সকলে। আজ দিবাও খেতে এসেছে। মেহেরিকা খেয়াল করে তাকে দেখতে অনেকটা স্বাভাবিক লাগছে। বৌমা, আজ সবে ইলিশটা এত মজা হয়েছে কি বলবো। দেখি আমাকে আর একটু দাও। মিলির দিকে তাকিয়ে কথাটি বললেন আমজাদ চৌধুরী। মৃদু হেসে মেহেরিকার দিকে তাকিয়ে মিলি বলল, কথাটি শুনে উপস্থিত সকলে অবাক হয়ে যায়। মেহেরিকা তো ভালো রাঁধতে পারে, জানা ছিল না কারো। মেহেরিকা মাছের বাটি হাতে নিয়ে এগিয়ে যায় আমজাদ চৌধুরীর পাশে। তাকে দেখে আমজাদ চৌধুরী বলেন, মাছ মাংস মানেই মজা, এসব আজ মজা হয় নাকি? বাড়িতে রেখে যাও, আমি নিয়ে যাব। জি বাবা। সালেহা চৌধুরী হেসে আদির উদ্দেশ্যে বলেন, আমার এই ছেলের ভাগ্যে কি করে এমন মেয়ে জুটলো? কথাটি শুনে সকলে হেসে উঠলেও আদি ভ্রুকুচকে বলে, আমার কি কম গুণ আছে নাকি? স্মার্ট, সুন্দর, এখন কাজও করছে। ল্যাপটপ মোবাইল সারাক্ষণ টেপার ক্ষমতা রাখিস। হ্যাঁ রে আরিফ, তোর ভাই অফিসে কাজ করছে তো নাকি ল্যাপটপ মোবাইল টিপতে ব্যস্ত ছিল? সালেহা চৌধুরীর কথায় হো হো করে হেসে ওঠে সকলে। মেহেরিকার ভাবনায় অস্থির হয়ে আছে রাজীবের মন। রাতের খাবারও খায়নি সে, তবে কতটা সিগারেট শেষ করেছে তার নিজেরই অজানা। শুধু সিগারেট নালেই হবে? পেটে আর কিছু পড়তে হবে না? সুপ্তির কথায় সিগারেট অ্যাস্ট্রেতে ফেলে রাজীব বলল, যখন তখন আমার রুমে এইভাবে আসবি না। এটা আমারও রুম হবে। ভ্রুজোড়া কুচকে রাজীব বলল, এটা মেহেরের রুম হবে। এখানে যা কিছু আছে সব তার। ওই যে বিছানা দেখছিস ওটাও মেহেরের, আরে পুরো আমি মেহেরের, আর আমার সব কিছু তার। সুপ্তি জানে কথা বাড়িয়ে লাভ নেই আর। শান্ত গলায় সে বলল, রাতের খাবার খেয়ে নিও, শরীর খারাপ করবে। আদিক্ষেতা। মেহেরিকাকে নিয়ে এই বাড়ির মানুষের আদিক্ষেতা সানিয়ার একেবারেই সহ্য হচ্ছে না। আজ খাবার টেবিলও তাকে নিয়ে সবার আদিক্ষেতা দিকে সানিয়ার শরীরে জ্বালা দিয়ে উঠেছিল। মনে প্রাণে ভালোবেসেছিল সে আদিকে, ফলস্বরূপ সে কি পেয়েছে? ধোকা।
তাহলে কি লাভ হলো নিজেকে পরিবর্তন করে? কোনোই তো লাভ হয়নি। সে যেমন ছিল তাতেই ভালো ছিল। আবারও সে সেই পথেই পা বাড়াবে। তবে এদের ছাড়বে না, এত সহজে সানিয়া এদের শান্তিতে থাকতে দিতে পারে না। খুব তাড়াতাড়ি কিছু করতে হবে। এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। নিজের মনে কথাগুলো বলে পায়চারি করতে থাকে সানিয়া। নিজের রুমে গিয়ে আদি দেখতে পায় মেহেরিকা বিছানা ঠিক করছে। দরজা বন্ধ করে আদি এগিয়ে যায় তার পাশে। মেহের। আদির ডাকে পেছনে ফিরে মেহেরিকা বলল, সোফার উপরে যে শপিং ব্যাগগুলো দেখছো সব তোমার। আমার মানে? তোমার জন্য কামিজ এনেছে কয়েকটা, সাথে ওড়না আর কি যেন বলে, ওই যে ঢোলা ঢোলা প্যান্ট, লুঙ্গির মতো। প্লাজো? তুমি কেন এসব আনতে গেলে আদিয়া? তোমার শাড়ি পরতে কষ্ট হয় তাই। আর কোনো কথা না বলে মেহেরিকা সোফার পাশে গিয়ে খুলে খুলে দেখতে থাকে প্যাকেটগুলো। এক সেট কাপড় নিয়ে এসে চলে যায় ওয়াশরুমের দিকে। আদি সোফার উপরে থাকা কাপড়গুলো গুছিয়ে মেহেরিকার জন্য যে ড্রয়ারটি দিয়েছিল তাতে রেখে দেয়। এই যে পেছনে ফিরেই কামিজ পরিহিত মেহেরিকাকে দেখে চমকে যায় আদি। এই মেয়েটা এমন কেন? যা পরে তাতেই মানায়। কি হলো, এমন লাগছে আমাকে? খুব ভালো। তোমাকে এতগুলো ধন্যবাদ। আমার আসলেই দরকার ছিল এসবের, বিশেষ করে মানে ঢোলা প্যান্টটা। মেহেরিকার কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে আদি, তার সাথে হেসে ওঠে মেহেরিকাও। ঘড়িতে সময় রাত 2টা। আদির চোখে ঘুম নেই। আজ সারা দিন মেহেরিকার কথা তার অনেক বেশি মনে পড়েছিল। কিন্তু কেন? কয়েকদিনের পরিচিত মেয়েটির জন্য কেন তার মন এত অস্থির হয়ে যায়? তার পাশে সারাক্ষণ কেন থাকতে ইচ্ছে হয়? কেন তার দিকে অপলোক দৃষ্টিতে তাকিয়ে থাকতে ইচ্ছে করে? এসব প্রশ্নের উত্তর কোথায় পাবে সে? নানা রকম ভাবনায় অস্থির হয়ে আছে আদির মন। আজ রাতে আর ঘুম হবে না তার। তবে হ্যাঁ, প্রশ্নগুলোর উত্তর রাত জেগে খুঁজে বের করাই যেতে পারে। আপন মনে কথাগুলো বলে সোফা ছেড়ে দাঁড়িয়ে পড়ে আদি। চোখ মেহেরিকার দিকে যেতেই চমকে যায় সে। একেবারে গুটিসুটি হয়ে বেঘরে ঘুমোচ্ছে মেহেরিকা। ডিম লাইটের আলোয় তাকে পরীর চেয়ে কম সুন্দর লাগছে না। কিছুক্ষণ তার দিকে তাকিয়ে চোখ সরিয়ে নিল আদি। পরনের জামা কাপড় একটাও ঠিকঠাক নেই মেহেরিকার। কিন্তু আদির চোখ যেখানে গিয়ে আটকে গিয়েছিল তা হলো মেহেরিকার পা। প্লাজোটা হাঁটুর উপরে উঠে যাওয়ায় মেহেরিকার ধবধবে সাদা পা আদির দৃষ্টি আকর্ষণ করেছিল। নজর সরিয়ে ফেললেও একটা ঘোর কাজ করছে আদির মাঝে। খুব করে ছুঁয়ে দেখতে ইচ্ছে করছে মেহেরিকাকে, যেটা একেবারেই অসম্ভব নয়। লম্বা একটা দম ফেলে মেহেরিকার দিকে ধীর পায়ে এগিয়ে যায় আদি। মেহেরিকার পায়ের পাশে পড়ে থাকা চাদরটা নিয়ে তার শরীর ঢেকে দিয়ে বারান্দার দিকে চলে যায় আদি। নিজের উপর রাগ হচ্ছে তার। মেহেরিকাকে নিয়ে এসব ভাবা তার উচিত হয়নি, একদমই হয়নি। কিন্তু তার ভাবনায় শুধু মেহেরিকা চলে আসে। এটা কি হচ্ছে তার সাথে? কেন হচ্ছে? সে কি মেহেরিকাকে ভালোবেসে ফেলেছে? আজ রাত জেগে উত্তর বের করতেই হবে। আপন মনে কথাগুলো বলে বারান্দায় পায়চারি করতে থাকে আদি। সকাল 8টা। আদি অফিসের উদ্দেশ্যে বেরোনোর সময় সালেহা চৌধুরী বলেন, এই যে আজ অফিসে যাওয়া লাগবে না। অবাক চোখে তাকিয়ে আদি প্রশ্ন করে, কেন? আজ বৌমাকে নিয়ে বেড়াতে যাবি। মানে তোর বউকে নিয়ে ঘুরতে যাবি। আদির সাথে বাইরে বেরোনোর কোনো ইচ্ছে মেহেরিকার নেই, তাই মৃদু হেসে সে বলল, থাক না মা, ও সবে মাত্র অফিসের কাজ হাতে লাগালো, আরেকদিন না হয় যাওয়া যাবে। মেহেরিকার কথায় গুরুত্ব না দিয়ে সালেহা চৌধুরী ছেলের উদ্দেশ্যে বললেন, নিবি না? এই সুযোগ কি হাতছাড়া করা যায়? অবশ্যই না। মুচকি হাসি দিয়ে আদি বলল, নিব। আরিফ আসলে জানিয়ে দিস তুই অফিসে যাবি না। জানি, আমি রুমে গেলাম এখন। আচ্ছা। ফোন বেজে চলেছে দিবার। ইচ্ছা না থাকা সত্ত্বেও রিসিভ করে বলল, হ্যালো। কেমন আছো দিবা? ভালো। রেগে আছো তোমার পিকুর উপর? না। জানি জানি রেগে আছো, তবে এখন সব রাগ চলে যাবে তোমার। আমি বাসায় তোমার কথা বলেছি। কি? আরে আমার বাসায় তোমার কথা বলেছি। আমারা বলেছেন তোমাদের বাসায় যাবেন বিয়ের প্রস্তাব নিয়ে। কি বলছো তুমি? সত্যি? সত্যি। ফোন রেখে দিবা ছুটে যায় মেহেরিকার কাছে। সোজা তার রুমে ঢুকেই দেখতে পায় মেহেরিকা সোফার উপর বসে বই পড়ছে। দিবা দ্রুত বেঁকে তার পাশে গিয়ে বসতে বসতে বলে, ভাবি। বই পড়ায় মগ্ন ছিল বলে সে একেবারে দিবার উপস্থিতি টের পায়নি। দিবার ডাকে হাত থেকে বইটা তার পাশে রেখে বলল, বাহ, আজ দিবামণিকে এত খুশি খুশি লাগছে, ব্যাপারটা কি?
আমার বিএফ কি বলেছে জানো ভাবি? কি বলেছে? ও পরিবার নিয়ে আমার বাসায় প্রস্তাব নিয়ে আসবে। কি বলো? ভাবি। এটা তো খুব ভালো কথা। কিন্তু কি? আমার বাসার জন্য ভয় করছে। যোগ্য হলে ভয়ের কি আছে? ভয় পাওয়ার কিচ্ছু নেই। তুমি আমার পাশে থাকবে তো ভাবি? থাকবো। তা তোমার বিএফের নাম কি? ওর নাম ননদ ভাবি মিলে কিসের কথা হচ্ছে? সালেহা চৌধুরীকে রুমের ভেতর আসতে দেখে দিবা চুপ হয়ে যায়। মেহেরিকা দাঁড়িয়ে সালেহা চৌধুরীর উদ্দেশ্যে বলে, মা আসুন। তিনি এগিয়ে এসে বিছানার উপর বসতে বসতে বলেন, বসো, তুমি বসো, বসে বলো কি নিয়ে কথা হচ্ছিল তোমাদের। দিবা দুষ্টু একটা হাসি দিয়ে বলল, ইস, তোমাকে বলা যাবে না এসব আমাদের কথা। আচ্ছা তাই? তাই। তাহলে এখন রুম থেকে যা। কেন? এখন আমার কথা আছে মেহেরিকার সাথে। আমি থাকলে কি অসুবিধা? অনেক বেশি অসুবিধা। যা তো এখন। আর কথা না বাড়িয়ে দিবা হেসে চলে যায়। মেহেরিকা মৃদু হেসে বলল, কি বলবেন মা? তোমার বাড়ি ঈদগাহের কোন জায়গায়? প্রশ্নটি শুনে মেহেরিকার বুকটা ধুকধুক করে উঠলেও সঠিক জবাব দিয়ে বলে সে, মেহেরঘোনা। বাড়ির নাম? জসিম আহমেদের বাড়ি। কার নাম এটা? জি, আমার বড় আব্বুর, মানে দাদার বাবার। ও আচ্ছা। কিছুক্ষণ নীরব থেকে ছলছল দৃষ্টিতে সালেহা চৌধুরীর দিকে তাকিয়ে মেহেরিকা বলল, আমার বাসায় জানাবেন না প্লিজ, আমি এখানে আছি বলে। আমি তাদের কারোর সাথে যোগাযোগ করতে চাই না। অবাক দৃষ্টিতে তাকিয়ে সালেহা চৌধুরী প্রশ্ন করেন, কিন্তু কেন? সে অনেক কাহিনী। আপনাদের বাসার কোনায় আমাকে একটু জায়গা দিন মা, আমি ওখানে ফিরে যেতে চাই না। ওরা আমায় খুঁজে পাক, এটাও আমি চাই না। মেহেরিকার অশ্রুসিক্ত নয়নের দিকে তাকিয়ে বুকটা ধুক করে ওঠে সালেহা চৌধুরীর। মেহেরিকার পাশে গিয়ে বসে তিনি বললেন, তুমি যা বলো তাই হবে, বিনিময়ে একটা কথা রাখতে হবে। কি? আমার ছেলেটাকে অনেক সুখে রাখতে হবে তোমায়। সালেহা চৌধুরীর কথা শুনে তাকে খুশিতে জড়িয়ে ধরে মেহেরিকা। এদিকে তাদের কথোপকথন দরজার আড়ালে দাঁড়িয়ে শুনে নেয় সানিয়া। এতদিন পর সে একটা দারুণ সুযোগ পেয়েছে। মেহেরিকা তার বাসায় যোগাযোগ করতে চাইছে না মানে নিশ্চয়ই বড় কোনো ঘাপলা আছে। তার বাসায় সবটা জানিয়ে দিতে হবে মেহেরিকার সম্পর্কে। তাদের জানার পর হয়তো মেহেরিকাকে এখান থেকে নিয়ে যাবে। আর একবার মেহেরিকা বিদায় হলেই সানিয়া হবে আদির। নিজের মনে কথাগুলো ভেবে দুষ্টু একটা হাসি দেয় সানিয়া। সাদা রঙের একটা কামিজের সাথে লাল ওড়না আর প্লাজো পরে তৈরি হয়েছে মেহেরিকা। ড্রয়িং রুমে এগিয়ে যেতে উপস্থিত সকলে তাকে দেখে মুগ্ধ হয়ে যায়। মিলি দুষ্টু একটা হাসি দিয়ে বলল, বাহ মেহেরিকা, তোমাকে আরো কয়েকবার বিয়ে দেওয়া যাবে। মিলির কথায় মেহেরিকা হাসলেও সালেহা চৌধুরী বললেন, কি আজব কথাবার্তা। আমার ছেলের বউকে কেন আবার বিয়ে দিতে হবে? না মানে। চুপই থাকো তুমি। সালেহা চৌধুরী আদির দিকে তাকিয়ে বললেন, দেখিস ওকে একদম বিরক্ত করবি না, হাত ধরে রাখবি সবসময়। বাধ্য ছেলের মতো আদি জবাব দেয়, আচ্ছা। ড্রাইভার গাড়ি চালাবে, তুই ওকে নিয়ে পেছনের সিটে বসবি। এই পর্যায়ে আবার মুখ খুলে মিলি হাসতে হাসতেই বলে সে, কি যে বলেন না মা, প্রেম করে বিয়ে করেছে ওরা। আপনি না বললেও মেহেরিকা সঙ্গ ছাড়বে না আদি, সে তো এমনিতেও বউ পাগল। মুচকি হেসে সালেহা চৌধুরী বলেন, এটা অবশ্য ঠিক। তা আদি, তোরা কোথায় যাবি ঠিক করেছিস? হিমছড়ি। হিমছড়ি আমার অনেক বেশি ভালো লাগে, আমায় নিবে তোমাদের সাথে? হঠাৎ ড্রয়িং রুমে প্রবেশ করে সানিয়া। এমন একটা বেহায়ের মতো আবদার করে বসায় সালেহা চৌধুরী মেজাজ উঠে যায় সপ্তমে। গম্ভীর গলায় তিনি বললেন, না, তোকে নিবে না, ওরা স্বামী স্ত্রী যাচ্ছে। তুই কি করবি? আমি না হয় দিবাকেও ডাকি, দিবার সাথে থাকবো আমি। তুই দিবাকে নিয়ে আর কোথাও যেতে পারিস, কিন্তু হিমছড়ি যাওয়ার কথা আজ ভুলে যা। সালেহা চৌধুরী আদির উদ্দেশ্যে বললেন, তোরা আয় বাবা, এখন যাবে না তুমি? বারান্দায় বসে মেহেরিকার ভাবনায় মগ্ন ছিল রাজীবের মন। এটা কোথায় আছে, কি করছে ভেবে ভেবে চিন্তায় মাথাটা ব্যথা শুরু করেছে তার। সুক্তির করা প্রশ্নে তার চিন্তায় ছেদ পড়ল। ইজি চেয়ারের উপর খানিকটা নড়ে চড়ে বসে সে বলল, কোথায় যাব? চট্টগ্রাম। কেন? তোমার চাকরি করব না। এত ভালো চাকরি সহজে আর পাবে না তুমি। সুপ্তি, যা তো এখান থেকে। যখন তখন এসে প্যানপ্যানানি শুরু করিস না, ভালো লাগে না। কি ভালো লাগে? তুই জানিস না আমার কি ভালো লাগে। দুনিয়াতে মেয়ের অভাব পড়ছে, ওই মেহেরিকার জন্য নিজের ক্ষতি করতে বসেছো তুমি। সুক্তির দিকে তাকিয়ে শান্ত গলায় রাজীব বলল, দুনিয়াতে ছেলের অভাব পড়েছে? তুই কেন আমার জন্য কষ্ট পাচ্ছিস?
রাজীবের মুখে এমন কথা শুনে থমকে যায় সুপ্তি। এর জবাব তার জানা নেই, তাই আর কথা না বাড়িয়ে বেরিয়ে পড়ে সে রাজীবের রুম থেকে। হিমছড়ি পর্যটক এলাকায় টিকিট কেটে ভেতরে প্রবেশ করে আদি ও মেহেরিকা। মেহেরিকাকে চারপাশে চোখ বুলাতে দেখে আদি বলে ওঠে, আগে কখনো আসোনি এখানে? না। কি বলো? হুম। ইনা নিতে গিয়েছ? না। আজ নিয়ে যাবো তোমায়, বেশি না, এখান থেকে 5 কিলোমিটার দূরে। হুম। আদির সাথে মেহেরিকা সামনে এগিয়ে গিয়ে দেখতে পায় উপরে ওঠার জন্য অনেকগুলো সিঁড়ি রয়েছে। মনে মনে মেহেরিকা সেগুলো গুনতে শুরু করে। কি হলো, চলো। এতগুলো সিঁড়ি বেয়ে উপরে ওঠার কি দরকার? আরে উপরে না গেলে বাকি সব কিভাবে দেখবে তুমি? কিন্তু আসো, কোলে তুলে নেই তোমায়। না, দরকার নেই, আমি পারবো। আদির সাথে উপরে সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে মেহেরিকা, কিন্তু কিছু দূর উঠেই হাঁপিয়ে পড়ে সে। কষ্ট হচ্ছে মেহের? হুম। কতটা সিঁড়ি এখানে? প্রায় 2 শতাধিক। কি? কোলে নেই তোমায়? আমি কি বাচ্চা? তুমি তো বুড়িও না, নিতেই পারি। আসছে মহাবীর, কোলে নিবে আমাকে? তোমার কি মনে হয় আমি পারবো না? তাই মনে হয়, নিজে তো পড়বা, আমাকেও ফেলবা। কথাটি বলে মেহেরিকা সিঁড়ি বেয়ে উপরে উঠতে থাকে। এদিকে পেছন থেকে আদিয়াত বলে ওঠে, একবার কোলে নিয়ে প্রমাণ করতে দাওই না আমি পারি কি না পারি। তোমার ছেলের অফিস একদিনেই শেষ? আমজাদ চৌধুরী প্রশ্নে মুচকি হেসে সালেহা চৌধুরী বলেন, যাওয়া শুরু করেছে, নিয়মিত যাবে সে। তবে যার জন্য তার এত উন্নতি তাকে উপহার দেওয়ার প্রয়োজন নয় কি? তাছাড়া সামান্য ঘুরতে পাঠিয়েছি, আমার ওদের হানিমুনে পাঠানো উচিত ছিল। স্ত্রীর কথা শুনে বিরক্ত মুখে আমজাদ চৌধুরী বলেন, যেভাবে কথা বলছো যেন সব স্বাভাবিকভাবে হচ্ছে। অস্বাভাবিকের কিছু নেই তো। আচ্ছা ভাই, তা ওই বাড়ির মেয়ে কোথায় জিজ্ঞেস করছো? করেছি, কিন্তু তোমায় বলবো না। কেন? সে চায় না এখন তার বাসায় কেউ কিছু জানুক। সালেহা, মেয়েটা ছেলে মানুষই করছে, আর সাথে তুমিও যোগ দিও না। অত কিছু আমি জানি না, যেদিন মেহেরিকা আমায় বলতে বলবে সেদিনই বলবো আমি। দুপুরের খাবার শেষে ইরানি সমুদ্র সৈকতের উদ্দেশ্যে রওনা হয়েছে আদি আর মেহেরিকা। গাড়িতে বসে আছে তারা, কিন্তু দুজনেই নিশ্চুপ। নীরবতা ভেঙে আদি বলে ওঠে, ভালো লেগেছে তোমার? অনেক। কি বেশি ভালো লেগেছে? পাহাড়, ঝর্ণা, জলপ্রপাত সবই ভালো লেগেছে। এখানের প্রধান পর্যটন আকর্ষণ কোনটি জানো? না। জলপ্রপাত। যদিও বর্ষার সময় ছাড়া অন্যান্য আরও সময় ঝর্ণার পানি থাকে না বা শুষ্ক থাকে, তবু প্রাকৃতিক পরিবেশ হিসেবে হিমছড়ি পর্যটকদের অনন্য এক আকর্ষণ। সিঁড়ি বেয়ে উঠতে নামতে কষ্ট হয়েছে, তাই না? হয়েছিল, তবে ওঠার পর পাহাড়ের চূড়া থেকে কক্সবাজারের পুরো সমুদ্র সৈকতটা দেখে নেমে সেই সব ক্লান্তি কষ্ট চলে গিয়েছিল। দুর্লভ সে দৃশ্য। আসলে দুর্লভ, মনোমুগ্ধকর দৃশ্য। তুমি পরিবেশ উপভোগ করছিলে আর আমি তোমার খুশি। সিঁড়ি বেয়ে উঠে ক্লান্তি ভারাক্রান্ত মুখ নিয়ে চারপাশটা দেখে যখন তোমার মুখটা উজ্জ্বল হয়ে গিয়েছিল, তখন তোমার প্রকৃতির রানীর মতোই লেগেছিল। মুগ্ধ দৃষ্টিতে তাকিয়েছিলাম তোমার দিকে, কিন্তু তুমি তা খেয়ালই করনি। প্রকৃতির প্রেমে পড়তে ব্যস্ত ছিল তুমি, আর আমি ব্যস্ত ছিলাম তোমার প্রেমে পড়তে। পড়েছি, আমি প্রেমে পড়েছি, তোমার প্রেমে পড়েছি মেহের। ভালোবেসে আগলে রাখবো তোমায়, যেতে দিব না কোথাও। দিবার রুমে প্রবেশ করে সানিয়া দেখতে পায় সে কানে হেডফোন গুঁজে গান শুনছে বিছানার উপর শুয়ে। সানিয়া তার দিকে এগিয়ে গিয়ে কান থেকে হেডফোন সরিয়ে বলল, ওই দিবা। সানিয়ার এমন কাণ্ডে চমকে যায় দিবা। শোয়া থেকে বসতে বসতে বলল, কি হয়েছে আপু? চল না আমরাও যাই হিমছড়ি। এই সময়? আমার না অনেক ভালো লাগে হিমছড়ি। ছোট ভাইয়ারা এখন হিমছড়ি আছে বলে তোমার মনে হয়? হয়তো আরো কোথাও গিয়েছে ওখান থেকে। একটা ফোন করে দেখ কোথায় গিয়েছে, আমরা গিয়ে ওদের সারপ্রাইজ দিই। কিন্তু তুমি তো হিমছড়ি যেতে চাইছো। নিজের কথায় নিজেই আটকে যায় সানিয়া। আমতা আমতা করে বলে, না মানে আসলে। থাক আপি, আমি বুঝতে পেরেছি কেন যেতে চাইছো তুমি, কিন্তু আমি যাব না। স্বামী স্ত্রী ওরা, কি দরকার ওদের বিরক্ত করে। আরেকদিন না হয় সবাই মিলে যাওয়া যাবে কোথাও, ঠিক আছে? সমুদ্রের কাছাকাছি গিয়ে পা জোড়া ভিজিয়ে চলেছে মেহেরিকা। তার পাশে গিয়ে আদি বলে ওঠে, ভালো লাগছে? লাগছে। এখানে দেখেছি প্রবাল পাথরে ছড়াছড়ি। অনেকটা সেন্ট মার্টিনের মতো। কক্সবাজার সমুদ্র সৈকতের মতো এখানে বড় বড় ঢেউ আশ্রে পড়ে না। সৈকতের বেলাভূমিতে অনেকটাই শান্ত প্রকৃতির সৈকতে এনা নেই। জ্বরের সময় এলে প্রবল পাথরে দেখা পাওয়া যেত না। ভাটার সময়েই কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে এই পাথর। আদির কথার পিঠে কোনো কথা না বলে মেহেরিকা আচমকা দৌড়াতে শুরু করে।
আদিও তার পিছে ছুটতে ছুটতে বলে, এই মেহের, ছুটছ কেন? আমার কি যে ভালো লাগছে আমি বলেই বোঝাতে পারবো না। আদি দ্রুত বেগে মেহেরিকার পাশে গিয়ে তার হাত চেপে নিজের কাছে টেনে এনে তার কোমর চেপে বলে, এরকম টেনে পিনে করছে কেন? এমনিতে হাঁটো, লাফালাফি না। কেন? ভাটার সময় কেবলমাত্র বিশাল এলাকা জুড়ে ভেসে ওঠে প্রবাল পাথর। প্রবাল পাথরে লেগে থাকে ধারালো শামুক, ঝিনুক। তাই এখানে বেশি লাফালাফি করা বিপজ্জনক, সেজন্য লাফালাফি নয়, বুঝছো? আদির কাছ থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে মেহেরিকা বলল, বুঝেছি। মেহেরিকার সামনের দিকে এক পা বাড়াতে আদি তার হাত ধরে বলল, মা কিন্তু বলেছেন সবসময় তোমার হাত ধরে রাখতেন, এতক্ষণ মনে ছিল না, তাই ছাড় পেয়েছ। এখন আর ছাড়ছি না। কেন যেন মেহেরিকা নিজের হাত আদির কাছ থেকে সরাতে চেষ্টা করলো না। আদির হাত ধরেই তার উপভোগ করতে ইচ্ছে করছে প্রকৃতির এই অপরূপ সুন্দর দৃশ্য। মেহেরিকাকে চুপ থাকতে দেখে আদি বলে, আজ আমার সাথে সূর্যাস্তটা উপভোগ করবে। পরন্ত বিকেলের শান্ত সাগর তোমার সামনে তুলে ধরবে তার বিশালতা। মেহেরিকা কিছুই বলার আগেই পাশ থেকে শুনতে পায় চেঁচামেচির শব্দ। দুজনে দুজনের দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়, কি হয়েছে তা দেখার জন্য পা বাড়ায় ভিড়ের দিকে। ভিড়ের মাঝে গিয়ে আদি জিজ্ঞেস করলো, কি হয়েছে এখানে? একটা ভদ্রমহিলা গম্ভীর গলায় চেঁচিয়ে বললেন, আমি বাচ্চাদের সাথে ছবি তুলছিলাম, আমার ব্যাগটা পাশে রেখে এই চোর আমার ব্যাগ নিয়ে দৌড় দিয়েছে। ভাগ্যিস আমি দৌড়ে এক্সপার্ট, তাই তাকে ধরতে পেরেছি, না হলে ব্যাগটা তো যেত, আর সাথে আমার মোবাইলও, টাকাও সব যেত। এখন এই চোরটাকে আমি পুলিশে দেব। আদি চোরের আপাত মস্তক দেখে মহিলাটির উদ্দেশ্যে বলল, এবারের মতো মাফ করে দিন, দাগ তো পেয়েছেন। কিন্তু চোরকে আমার হাতে তুলে দিন, দেখি আমি তাকে কোনো শিক্ষা দিতে পারি কিনা। ভদ্রমহিলা হেসে সম্মতি জানানো আদি চোরের হাত ধরে টেনে তাকে ভিড়ের মাঝ থেকে বের করে এনে বলল, চলো আমাদের সাথে। কিছু দূর এগিয়ে গিয়ে থেমে যায় আদি, তার সাথে মেহেরিকাও দাঁড়িয়ে পড়ে। চোরের চুলগুলো হাত দিয়ে ঠিক করতে করতে আদি বলল, দেখে তো ভালো করে ছিল মনে হয়, এই অবস্থা কেন? ছেলেটি কর্কশ ভাষায় জবাব দেয়, তাতে আপনার কি? বাঁচিয়েছেন বলে এখন আবার লেকচার শোনাতে এসেছেন? কিছুক্ষণ অবাক দৃষ্টিতে ছেলেটির দিকে তাকিয়ে আদি বলল, থাপ্পড় ছিল, থাপ্পড় মেরে গা লাল করে দেবো একদম। একেতে দোষ করেছ, তার উপর উঁচু গলায় কথা বলছো, তোমার সাহস দেখে অবাক হচ্ছে আমি। আদির রাগান্বিত মুখের দিকে তাকিয়ে ছেলেটি নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে থাকে। নাম কি তোমার? সৈকত। সেজন্য সৈকতের পারে এসে চুরি করবা? যাক, কি করো? এইচএসসি পাস করেছিলাম, পড়ালেখা ভালো লাগতো না বলে আর পড়ে নেই। এখন চাকরিও ভালো লাগছে না, তাই এসব করছো? খুব খারাপ। এসব করে 2 বেলা ভাত ছুটলেও আর 3 বেলা ছুটবে না। তুমি যে মানুষের জিনিস চুরি করো, সেখানে তাদের কত প্রিয় দরকারি জিনিস থাকে। যেসব চুরি হয় চোরকে তারা অভিশাপ দেয়, সেটা কি জানো? মানুষের অভিশাপ নিয়ে কি সফলতা লাভ করা যায়? যায় না। তাছাড়া এখন তুমি ধরা খেলে, ওই মহিলা তোমাকে পুলিশের হাতে দিতে চেয়েছিলেন, দিয়ে দিলে কি হতো? খরচ হতো না বলো? এছাড়া কত মানুষের ভিড় হয়ে গেছিল, কতজন তোমার চিনেছে। এসব করে কি কোনোদিন লাভবান হচ্ছ বলো আমায়? সৈকত অশ্রুসিক্ত দৃষ্টিতে আদির দিকে তাকিয়ে বলল, আসলে আমি ভুল পথে ছিলাম, এসব আমার উচিত হয়নি, আর এভাবে আমাকে কেউ বুঝায়নি। সত্যি যদি তুমি অনুতপ্ত হও তবে আমি ধন্য। আদি পকেট থেকে মানিব্যাগ বের করে কিছু টাকা বের করে সৈকতের হাতে দিয়ে বলল, এটা আমার কথা বুঝতে পারার জন্য তোমার উপহার। না ভাইয়া, না নিলে আমি খুব রাগ করব। ঠিক আছে, যাও তুমি। এতক্ষণ দাঁড়িয়ে আদির কথা শুনছিল মেহেরিকা। এত সুন্দরভাবে গুছিয়ে সে কথা বলতে পারে জানা ছিল না তার। আদি তার কাছে এগিয়ে এসে হাত ধরে বলল, ও সরি, তোমাকে দাঁড় করে রেখেছিলাম এতক্ষণ। তোমার এত গুণ আছে, জানতামই না। এখনো কতটুকু জানো আমায়? আমার আরো অনেক গুণ রয়েছে। আদির কথায় ফিক করে হেসে ওঠে মেহেরিকা। হাসার কি আছে মেহের, বিশ্বাস হয় না? হয়তো হয়, আস্তে আস্তে সব দেখবে। কিছুক্ষণ হাঁটার পর আদির দিকে তাকিয়ে মেহেরিকা দেখলো সে মুখ টিপে হেসে চলেছে। ভ্রুজোড়া কুঁচকে মেহেরিকা প্রশ্ন করলো, তুমি হাসছো কেন? একটা কথা মনে পড়েছে। কি কথা? কলেজে থাকতে আমার কবিতার ডায়েরি শুরু হয়ে গিয়েছিল। পরে কলেজের ম্যাগাজিনে দেখলাম একটা কবিতা প্রকাশিত হয়েছে, যেটা আমার লেখা ছিল, কিন্তু আমি তো কোনো লেখা জমা দিইনি। তার মানে নিশ্চয়ই ওই চোর আমার লেখা কবিতা নিজের নামে চালিয়ে দিয়েছে। জানতে পেরেছিলে কে সে? প্রকাশিত কবিতার নিচেই তার নাম লেখা ছিল, নাম ছিল সৈকত।
আমাদের ক্লাসের ছেলে, তাই ভাবছি সৈকত নামও সব ছেলেরা চোর হয় বোধ হয়। মোটেও না, আমাকে এই নামের একটা ছেলে পছন্দ করত। সে অনেক ভালো ছিল। কি করে বুঝলে? প্রেম করেছে তার সাথে? না, দেখে মনে হতো। সিনিয়র ভাইয়া ছিল আমার স্কুলের। শুধু দেখে বোঝা যায় না, তার সাথে মিশলে বোঝা যায়। আবারও দুজনে চুপ হয়ে যায়। নীরবতা ভেঙে হাঁটা বন্ধ করে মেহেরিকা বলে উঠল, দাঁড়াও দাঁড়াও, কি হয়েছে? কবিতার ডায়েরি চুরি হয়েছে। মানে তুমি কবিতা লিখো আদিয়াত? ও একটু একটু লিখতাম আর কি। ডায়েরি চুরির পর আর লেখা হয়নি, অনেকগুলো কবিতা হারিয়ে ফেলেছিলাম তো। মেহেরিকার কথায় তার দিকে বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে বলে আদি, তোমাকে নিয়ে লেখার সাহস হবে না আমার। কেন? কারণ তুমি অনন্যা। আদির কথায় মৃদু হেসে মেহেরিকা বলে, এত কিছু শুনতে চাই না, একটা কবিতা চাই, লিখবে না? এভাবে বলে না লিখে পারি? নিশ্চয়ই লিখব। ঘড়িতে সময় রাত 11টা। সানিয়া ফোনে কথা বলছে। এতক্ষণ লেগেছে তোমার একটা মানুষ ঠিক করতে, ওই বাড়িতে পাঠানোর জন্য? যাকগে, কাজটা যেন হয়ে যায়, রাখছি এখন। মেহেরিকার বাসায় তার খবর দেওয়ার জন্য সানিয়া নিজেই যেতে চেয়েছিল, কিন্তু সে গেলে বিপরীত কিছু হতে পারে, তাই অন্য কাউকে দিয়েই কাজটা করাতে চেয়েছে সে। কিন্তু এই অন্য কাউকে খুঁজতে এত দেরি হয়ে যাবে, চাঁদে নিজেই চলে যেত। যাক, অবশেষে পেয়েছে সে কাউকে। আজ তাহলে বাসায় বিরাট ধামাকা হবে, এইসব ভেবে নিজের মনে হেসে চলেছে সানিয়া। কিরে, মেহেরিকার কি শরীর খারাপ লাগছে? খেতে এলো না? মায়ের প্রশ্নে আদি ফিসফিস করে জবাব দেয়, আসার সময় বমি করেছে সে। একটু আগেও বলেছিল মাথাটা নাকি অনেক ব্যথা করছে। ও, তা তুই এখন ফিসফিস করে কথা বলছিস কেন? ব্যথায় কোকড়াতে কোকড়াতে ঘুমিয়ে পড়েছে, তুমি ফিসফিস করে কথা বলো। ছেলের কথায় মৃদু হেসে সালেহা চৌধুরীও ফিসফিস করেই বললেন, এই হটপটে খাবার আছে, ঘুম ভাঙলে খেয়ে নিতে বলিস মেহেরিকাকে। বাহ মা, বাবার নিয়ম অমান্য করে তুমি আজ মেঘের জন্য খাবার নিয়ে এসছো। কই, আমার জন্য তো আনোনি? তোর জন্য তোর বোন আছে, তাই আমি কষ্ট করলাম না, বুঝেছিস? ঘুমা, আমি গেলাম। ড্রয়িং রুমে বসে টিভি দেখছিলেন কাশিম আহমেদ। এত রাতে কারো গলার আওয়াজ পেয়ে দরজার পাশে গিয়ে বললেন, কি আপনি? মেহেরিকার খোঁজ। কথাটি শুনে দেরি না করে কাশিম আহমেদ দরজা খুলে বললেন, আমার মেয়ে কোথায়? লোকটি কাশিম আহমেদের দিকে একটি কাগজ এগিয়ে দিয়ে বললেন। কাশিম আহমেদ কাগজটি হাতে নিয়ে অবাক চোখে তাকিয়ে বললেন, কিন্তু আপনি কে? আর না দাঁড়িয়ে লোকটি হনহন করে হেঁটে চলে যায়। দরজা বন্ধ করতেই কাশিম আহমেদ দেখতে পান তার ছোট মেয়ে মুনিয়া চোখ কচলাতে কচলাতে তার দিকে এগিয়ে আসছে। ঘুম আসেনি? একটা লোক মেহেরিকার খবর নিয়ে এসেছে। বিস্ময়ের দৃষ্টিতে তাকিয়ে মুনিয়া প্রশ্ন করে, উনি কে বলেনি, তবে এই কাগজটা দিয়েছেন, এতে ঠিকানা লেখা আছে, আর বলেছেন মেহেরিকা এই বাড়িতে বউ। দ্রুত বেগে তার দিকে এগিয়ে মুনিয়া তার হাত থেকে কাগজটি নিয়ে দেখতে থাকে। কি লেখা আছে মুনিয়া? কি বলিস, এই বাড়ির বউ কি করে মেহেরিকা হবে? সেটা গেলেই বোঝা যাবে। আমি এখনই আমার মেয়ে। ঘুম আর হবে না রে, তুই চা। মুনিয়া এক পা এগোতেই কাশিম আহমেদের ডাকে আবার দাঁড়িয়ে পড়ে। এই খবরটা যেন তোর মা আর রাজীব জানতে না পারে। মেহেরিকা খালি পেটে ঘুমোচ্ছে, মাঝরাতে ঘুম ভেঙে তার যদি খিদে পায়, এই ভাবনার জন্য আদি ঘুমোতে পারছে না। এদিকে সারা দিন বাইরে থাকায় প্রচুর ঘুম পাচ্ছে তার। ঘুম চলে যাওয়ার জন্য নিজে বানিয়ে কয়েক কাপ চাও খেয়ে ফেলেছে সে। সারা রুম পায়চারি করছে, মোবাইল গুতোগুতি করছে, তবুও তার ঘুম যাওয়ার নামই নেই। কি করা যায় যাতে অনেকক্ষণ জেগে থাকা যাবে? ভাবতে ভাবতে আদির মনে পড়ে মেহেরিকার আবদারের কথা। সে বলেছিল তাকে নিয়ে যেন একটা কবিতা আদি লেখে। আর দেরি না করে ছটপট কাগজ কলম নিয়ে আদি বসে পড়ে সোফার উপর। কিন্তু নিমিষেই তার মন খারাপ হয়ে যায়। শেষ কবিতা কখন লিখেছিল তা মনে করতে পারছে না সে। এখন মেহেরকে নিয়ে লেখা কবিতা কেমন হবে? তার ভালো লাগবে তো? যদি না লাগে? কিন্তু সে তো চায় আদি তার জন্য কবিতা লিখুক, তাই একটা লেখাই যায়। আজানের ধ্বনিতে ঘুম ভাঙে মেহেরিকার। চোখ দুটো খুললেও শোয়া থেকে একদমই উঠতে ইচ্ছে করছে না তার। কিন্তু নামাজ কাজা করা ঠিক হবে না ভেবে ধীরে ধীরে উঠে বসে সে। মাথাটা ঝিমঝিম করছে, সাথে পেটের মাঝেও কেমন যেন করছে। রাতে খাবার খায়নি বলেই কেমন লাগছে তার? হতে পারে। আপন মনে এসব ভেবে বসা থেকে উঠে পড়ে মেহেরিকা। লাইট জ্বালিয়ে দিতেই চোখ যায় তার সোফায় ঘুমন্ত অবস্থায় আদির দিকে। বুকের উপর একটা ডায়েরি জড়িয়ে বেঘোরে ঘুমোচ্ছে আদি। তার দিকে এগিয়ে গিয়ে খুব সাবধানে আদির ঘুম যাতে না ভাঙে এরকম করে মেহেরিকা ডায়েরিটা হাতে নেয়। একেবারে নতুন ডায়েরি।
কৌতূহলবশত ওর ডায়েরির প্রথম পাতা উল্টাতে কবিতা আকারে লেখা দেখতে পায় মেহেরিকা। আর দেরি না করে পড়তে শুরু করে দেয়। মেহের, মেহের, তোমার ছবি সামনে নিয়ে ভাবলাম কাব্য রচিত তোমায় নিয়ে। খাতার পাতা খোলা, কলম হাতে। কলম আমার আটকে আছে খাতাতে, দু চোখ আমার তোমার চোখের পাতাতে। দেখি আর ভাবি, এ তো চোখ নয়, যেন কাজল দানি, যেন সরোবরে না ফোটা পদ্ম করে। ইচ্ছে হলো এবেলা কাটিয়ে দিতে শুধু নয়ন দেখে, তোমার কাজল চোখের কাজল মেখে। খুব কষ্টের চোখনার মধ্যে চোখ আটকে গেল ঠোঁটের কোণে। প্রজাপতি উঠছে যেন গুনগুনিয়ে মনে মনে। আমি অবাক চোখে তাকিয়ে আছি গোলাপ ঠোঁটে, এমন অধর ধরার বুকে সবার জোটে। তোমার দীঘল কালো নজর করা চুল, মেঘ ভেবে হরহামেশায় ভুল। তুমি যখন চুল দুলিয়ে চলো, মনটা আমার চুলের দোলায় হয়েছে এলোমেলো। তাই তো মেহের, তুমি আমার মনে ভালোবাসার বীজ করেছো বপন। ভালোবাসি, ভালোবাসি তোমায়, তোমার চোখে দেখি আমার স্বপন। ভালোবাসি মানে? আদি লিখেছে এটা? যেহেতু তার ডায়েরি সেই লিখবে, কিন্তু ভালোবাসি মানেটা কি? আদি তাকে ভালোবেসে ফেলেছে? না, এটা হতে পারে না। এটা শুধুই কবিতা, এর চেয়ে বেশি কিছুই নয়। আর কিছু না ভেবে এমনভাবে ডায়েরিটা ছিল তেমনভাবেই রেখে মেহেরিকা এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। অজু সেরে এসে মেহেরিকা বড় গলায় বলে ওঠে, এই যে শুনছো মাই প্রিয় শ্রোতা বন্ধুরা, তোমরা শুনছো সিটি অফ লাভ প্রেরিত প্রেমে সিক্ত গল্প। আর আমাদের সাথে পথ চলতে ডু লাইক, কমেন্টস অ্যান্ড শেয়ার। আর 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 সাবস্ক্রাইব করতে কিন্তু একদম ভুলবে না। টাটা। শোয়া থেকে উঠে নামাজ পড়ে নিন। মেহেরিকার একটা ডাকে আদি এক লাফে উঠে বসে যায়। এই রে, না ঘুমাতে চেয়েও কখন যে চোখটা লেগে গিয়েছে টেরই পায়নি সে। আদি ডায়েরিটা একপাশে রেখে এগিয়ে যায় ওয়াশরুমের দিকে। নামাজ সেরে আদি দেখতে পায় মেহেরিকা সারা রুমে পায়চারি করছে। তার দিকে এগিয়ে গিয়ে আদি প্রশ্ন করলো, কি হচ্ছে মেহের? শান্ত গলায় জবাব দেয় মেহেরিকা, আমার না কেমন যেন লাগছে, মাথাটা ঝিমঝিম করছে, আর পেটের ভেতরেও কেমন যেন করছে। খিদে পেয়েছে? আর কি বোকা মেয়ে, সব তো বমি করে দিয়েছিলে। রাতেও না খেয়ে ঘুমিয়ে পড়েছিলে, এখন দেখো দুর্বল হয়ে গেছো। এটা খিদের ব্যথা নয়, খিদে পাইনি আমার। কিসের ব্যথা শুনি? জানি না। মা তোমার জন্য খাবার দিয়ে গেছিলেন, এসো খাবে। ইনা, আমার খিদে নেই, খাবো না। মায়ের খাবা? আসো বলছে। সকাল 8টা। আদির উদ্দেশ্যে আরিফ বলল, তুই আয়, আমি গাড়িতে আছি। আরিফ বেরিয়ে যেতে আদি মেহেরিকার পাশে গিয়ে বলল, শরীর ভালো না তোমার, রুমে গিয়ে শুয়ে থাকো। কোনো সমস্যা হলে ভাবি বা দিবাকে ফোন দিও। কি ব্যাপার, সুযোগ পেলে ফিসফিস করা শুরু, তাই না দুটিতে? মিলির কথায় আদি হেসে বলল, কিছু বলো না ভাবি। আদির দিকে এগিয়ে এসে মিলি তার দুটো লাঞ্চ বক্স এগিয়ে দিয়ে বলল, আজ তোমার ভাইয়াকে বলছিলাম তোমাদের জন্য দুপুরে খাবার আমি বানিয়ে দেব, বাইরে থেকে খেতে হবে না। ড্রয়িং রুমে দাঁড়াতে বলছি তাকে, কিন্তু সে দেখো গাড়িতে আছে ভাইয়া, আমি দিয়ে দেব। আচ্ছা আমি যাই। মিলি নিজের রুমের দিকে এগিয়ে যেতে মেহেরিকা আদির উদ্দেশ্যে বলল, আরিফ ভাইয়া ভাবিকে সময় দেন না আগের মতো। ভাবি এটা নিয়ে মন ছোট করেন। আগে না হয় কাজের চাপ ছিল, এখন তুমি আছো, কাজের চাপ কমবে, তাই তুমি ভাইয়াকে বোঝাও একটু। এরকম চলতে থাকলে তাদের সম্পর্কে ফাটল ধরবে। বলবো নিশ্চয়, আসি তাহলে। আসো। ঘড়িতে সময় সকাল 10টা। সানিয়া ড্রয়িং রুমে পায়চারি করছে। মেহেরিকার বাসা থেকে এখনো আসেনি কেউ। কেন? তাদের মেয়ে নিয়ে কোনো মাথা ব্যথা নেই নাকি? কাল রাতে যেখানে ধামাকা হবার কথা ছিল সেখানে আজ সকাল 10টা বেজে গেল। এসব ভাবতে ভাবতে কলিং বেলের শব্দ পায় সানিয়া। দ্রুত বেগে এগিয়ে যায় সে সদর দরজার দিকে। দরজা খুলে সানিয়া দেখতে পায় একজন ভদ্রলোক ও একটি মেয়েকে। মেয়েটিকে দেখতে অনেকটা মেহেরিকার মতোই লাগছে। তাহলে এরাই কি মেহেরিকার বাড়ির লোক? আসলে আমরা মেহেরিকার খোঁজে এসেছিলাম, সে কি আছে? ভদ্রলোকের গলার স্বরে চিন্তার জগৎ থেকে বের হয় সানিয়া। একগাল হাসি নিয়ে বলল সে, একেবারে ঠিক জায়গায় এসেছেন, এখানে মেহেরিকা আছে। সানিয়ার কথা শুনে কাশেম আহমেদের চোখ খুশিতে ছলছল করে উঠল। তার পাশে দাঁড়ানো মুনিয়া বলে উঠল সানিয়ার উদ্দেশ্যে, আমার আপুকে ডেকে দিন না প্লিজ। আগে তোমরা ভেতরে আসো, এসো বসো। ভেতরে ঢুকতেই মিলিকে দেখতে পায় সানিয়া, বলে ওঠে, মেহেরিকার বাড়ির লোকেরা আন্টিতে ডেকে আনো। সানিয়ার মুখে মেহেরিকার বাড়ির লোক এসেছে শুনে হতবাক হয়ে যায় মিলি। অবাক চোখে তাকিয়ে তাদের দিকে প্রশ্ন ছুড়ে, আপনারা কিভাবে জেনেছেন মেহেরিকা এখানে আছে?
কাশেম আহমেদ কিছু বলার আগে সানিয়া বলে ওঠে, মিলি ভাবি, আন্টিদের ডেকে দাও আগে। আর কথা না বাড়িয়ে মিলি এগিয়ে যায় আমজাদ চৌধুরীর রুমের দিকে। দাঁড়িয়ে আছেন কেন, বসুন। সানিয়ার কথায় কাশেম আহমেদ আর মুনিয়া সোফার উপর বসে পড়ে। সানিয়াও বসতে বসতে বলে, মেহেরিকা যে এখানে আছে আপনারা জানতেন না? না। অবশ্য সে বলেছিল, জানেন না আপনারা? সানিয়া মনে মনে অনেক খুশি, নিশ্চিত তারা তাদের মেয়েকে নিয়ে যাবে আজ। ভালো হয়েছে আজ এসেছে তারা, এই সময় আদিও নেই বাসায়। কে বাঁচাবে আজ তার মেহেরকে? কারে উঠতে উঠতে আদি ড্রাইভারের উদ্দেশ্যে বলল, ড্রাইভার তাড়াতাড়ি চালাবে, কেমন? আদির মনটা ছটফট করছে তার মেহেরের জন্য। যদিও বাসার কাউকে ফোন করে সে মেহেরিকার সাথে কথা বলতে পারত, তবে কেন যেন তাকে চোখের সামনে দেখতে না পেরে শান্তি লাগছে না তার। উফ, কখন যে পৌঁছাবে বাসায়, কখন দেখবে তার মেহেরকে? আপন মনে এসব ভেবে ছটফট করতে থাকে আদি। তার মানে আপনি জানেন না আঙ্কেল আর মুনিয়া কোথায় গেছে? রাজীবের কথা শুনে ভ্রুচোরা কুচকে বিরক্তির গলায় রেশমা আহমেদ বলেন, আমি জানি না বাপ বেটি কোথায় গেছে, আমাকে কিছু বলেনি কি তারা? জিজ্ঞেস করেননি? করছিলাম, বলে নাই। ও, তুমি এত কিছু জানতে চাইছো কেন? তোমার কি আবার মুনিয়ার উপর চোখ পড়ছে নাকি? রেশমা আহমেদের কথার পিঠে কোনো কথা না বলে রাজীব বেরিয়ে যায় কাশেম আহমেদের বাসা থেকে। আজ কাশেম আহমেদকে জানাতে এসেছিল তিনি না চাইলেও সে পুলিশের সাহায্য নেবে তার মেহেরকে খুঁজে বের করার জন্য, কিন্তু এখানে সে জানতে পারে তিনি বাসায় নেই। তাও মুনিয়াকে সাথে নিয়ে কোথাও গিয়েছেন। তবে কি মেহেরের কোনো খোঁজ পেয়েছে তারা? কেন যেন মনে হচ্ছে রাজীবের তার মেহের খুব তাড়াতাড়ি তার কাছে ফিরে আসবে। আমজাদ চৌধুরী ও সালেহা চৌধুরী ড্রয়িং রুমে প্রবেশ করতেই দাঁড়িয়ে পড়ে কাশেম আহমেদ ও মুনিয়া। সালেহা চৌধুরী মৃদু হেসে বললেন, বসেন ভাই সাহেব, বসেন। তিনি বসতে বসতেই বললেন, আপনারও বসেন। সালেহা চৌধুরী মুনিয়ার দিকে তাকিয়ে বললেন, তুমি বুঝি মেহেরিকার বোন? জি। দেখেই বোঝা যাচ্ছে। মা আসেনি তোমাদের? না। মিনির দিকে তাকিয়ে সালেহা চৌধুরী বললেন, ও, তার নাম কি তোমার? মুনিয়া। সানিয়া আমজাদ চৌধুরীর উদ্দেশ্যে বলল, বৌমা, সানিয়া আর মুনিয়াকে নিয়ে মেহেরিকার রুমে যাও তুমি। আচ্ছা। মাথা নেড়ে সম্মতি দিলেন আমজাদ চৌধুরী। আঙ্কেল, আমি থাকি প্লিজ। মুনিয়ার উদ্দেশ্যে মিলি বলল, তুমি এসো, তোমার বোনের কাছে নিয়ে যাই তোমায়। মাথাটা ভার হয়ে আছে মেহেরিকার, শরীরটা কেমন যেন করছে। এই সময় আদিকে খুব মনে পড়ছে তার। নিজের মনে কথাটি বলে নিজের উপরই রাগ উঠে মেহেরিকার। কেন আদিয়াতকে কেন মনে পড়বে তার? আদিয়াত থাকলে কি সুস্থ হয়ে যেত? মোটেও না। আদিয়াত থাকাকালীনও তার এমন খারাপ লেগেছিল, তাই তাকে মিস করার কোনো কারণ আছে বলে তো মনে হয় না। এইসব ভেবে পেছনে ঘুরে দরজার দিকে তাকাতেই চমকে যায় মেহেরিকা। মিলির পাশে দাঁড়িয়ে রয়েছে তার ছোট বোন মুনিয়া। আপু? কে মুনিয়া? কিন্তু সে এখানে কিভাবে এসেছে? আর এক মুহূর্ত দেরি না করে মেহেরিকা ছুটে গিয়ে মুনিয়াকে তার বাহু টেনে আবদ্ধ করে নেয়। দুই বোন কাঁদতে থাকে অঝোর ধারায়। কোনো কথার জবাব না দিয়ে মেহেরিকা অনবরত কাঁদতে থাকে। মুনিয়া অভিমান করে নিজেকে মেহেরিকার কাছ থেকে ছাড়িয়ে বলল, ছাড় আপু আমাকে, তুই ভালো না। কি করে পারলি এতদিন আমার সাথে কথা না বলে থাকতে? এখন সব দরদ উতলে পড়ছে তোর। মা, বাবা, মিন্টু আসেনি? বাবা এসেছে। কি ব্যাপার, বোনকে এভাবে দাঁড় করিয়ে রাখবে নাকি? ভেতরে যেতে বলো। মিলির কথায় চোখের পানি মুছে মেহেরিকা বলল, ও হাই মনু, ভেতরে আয়। ভাবি, তুমিও আসো। তোমরা যাও, আমি একটু চা নাস্তার ব্যবস্থা করি। এই প্রথম তোমার পরিবার এসেছে আমাদের বাড়িতে। আমি তোমাকে সাহায্য করি, চলো। কোনো দরকার নেই, এমনিতেই শরীর খারাপ তোমার। এখন বোন এসেছে, গল্প করো। আচ্ছা। মেহেরিকার সাথে রুমের ভেতর প্রবেশ করে মুনিয়া চারদিকে চোখ বুলিয়ে বলল, আপুই, তুই তো রাজরানী হয়ে গেলি। মুনিয়ার দিকে প্রশ্নসূচক দৃষ্টিতে তাকিয়ে মেহেরিকা বলল, রাজধানী? এত বড় বাড়ি, বাইরে দেখলাম শাড়ি করে দাঁড়ানো গাড়ি, কিভাবে এই বাড়ির বউ হলি তুই? অবাক চোখে তার দিকে তাকিয়ে মেহেরিকা প্রশ্ন করে, তুই কি করে জেনেছিস? কাল রাতে একটা লোক এসে তোর ঠিকানা দিয়ে যায়। তিনি বলেছেন। কে? আরে চিনি না আমরা। মেহেরিকা ভাবতে থাকে কে হতে পারে লোকটা। সে তো শুধু সালেহা চৌধুরীকে বলেছিল তার বাসার ঠিকানা। তাহলে তিনি কি? না, কি সব ভাবছে সে। উনি এমন করতেই পারেন না। কে করেছে তাহলে? এখন কি হবে? এত মিথ্যার মাঝে সত্যিটা যদি বেরিয়ে আসে তাহলে আদি সমস্যায় পড়ে যাবে। তার কিছু একটা করতেই হবে। আর কিছু না ভেবে মেহেরিকা এক পা বাড়াতেই মুনিয়ার ডাকে থেমে।
মনু বল। রাজীব ভাইয়া ফিরে এসেছে, এবার শুধু ফিরেই আসেনি, তোর খোঁজে মরিয়া হয়ে উঠেছে। মুনিয়ার মুখে রাজীবের কথা শুনে বুকটা ধুপ করে ওঠে মেহেরিকার। রাজীব তার খোঁজ করেছে, কিন্তু কেন? তবে কি সে তার ভুল বুঝতে পেরেছে? এই আপু, মুনিয়া ডাকে চিন্তার জগৎ থেকে বের হয়ে মেহেরিকা বলল, তুই এই বাড়ির বউ কিভাবে হলি বল না। বলবো, আগে আমাকে রাজীবকে নিয়ে বল। কি বলবো? কবে ফিরছে আর কিভাবে বুঝেছি সে আমাকে খোঁজার জন্য মরিয়া হয়ে উঠেছে? আচ্ছা শোন বলছি। এতদিন মেয়ে খোঁজ করনি? আমজাদ চৌধুরীর প্রশ্নে কাশিম আহমেদ জবাব দেন, করেছিলাম। আপনার মেয়ে আমার ছেলের সাথে পালিয়ে বিয়ে করছে, এই বাড়িতে উঠছে, এটি কতটা লজ্জাজনক বলতে পারেন? আসলে আমরা এই বিষয়ে জানা নেই। মেয়ের বাবা আপনি, মেয়ের চোখে চোখ দেখে বলতে পারেননি? যদি রাখতেন তবে আজকে এভাবে সম্মান খোয়াতে হতো না আমাদের দুই পরিবারের কথাই বলছি। আমজাদ চৌধুরী কথা শুনে তাচ্ছিল হাসি দিয়ে সানিয়া বলল, তোমাদের সাথে এদের তুলনা হয় নাকি আঙ্কেল? সম্মান বলতে কিছু আছে নাকি এদের? এই পর্যায়ে মুখ খুললেন সালেহা চৌধুরী। সানিয়া, তুমি ভেতরে যাও, আমরা বড়রা কথা বলছি, তুমি এখনই ভেতরে যাও। সানিয়া সোফা ছেড়ে দাঁড়িয়ে এক পা এগোতে দেখতে পায় মুনিয়াকে। বিরক্ত ভরা কণ্ঠে বলল, কাঁপা কাঁপা কণ্ঠে মুনিয়া সবার উদ্দেশ্যে বলল, আপু বেহুশ হয়ে গিয়েছে, মাটিতে পড়ে আছে সে। ঠিক সেই সময় বাসায় প্রবেশ করে আদি। মুনিয়ার মুখে কথাটা শুনে কারো দিকে না তাকিয়ে আর না দাঁড়িয়ে ছুটতে থাকে মেহেরিকার রুমের দিকে। হঠাৎ আদিকে দেখে অবাক হলেও তার পিছু পিছু ছুটতে থাকে উপস্থিত সকলে। রুমে প্রবেশ করে আদি দেখতে পায় মেহেরিকা মেঝেতে পড়ে রয়েছে। সে মেহেরিকার দিকে এগিয়ে তাকে কোলে তুলে শুইয়ে দেয় বিছানায়। ততক্ষণে ড্রয়িং রুমের সকলেও চলে আসে মেহেরিকার রুমে। কাউকে তোয়াক্কা না করে মেহেরিকার দিকে ছোট ছোট দৃষ্টিতে তাকিয়ে আদি বলল, এই মেহের, চোখ খুলো না প্লিজ। মেহেরিকার থেকে কোনো সাড়া না পেয়ে আদির চোখ বেয়ে অঝোর ধারায় পানি পড়তে থাকে। বিছানার পাশে চোখ পড়তে আদি দেখতে পায় অনেকজনকে। মায়ের দিকে অশ্রুসিক্ত নয়নে তাকিয়ে অসহায় কণ্ঠে আদি বলল, ও মা, মেয়ের চোখ কেন খুলছে না? বিছানার পাশে থাকা ছোট্ট টেবিলটার উপর থেকে পানির জগটা হাতে নিয়ে সালেহা চৌধুরী বললেন, এক্ষুনি খুলবে। পানির জগ থেকে পানি নিয়ে মেহেরিকার চোখে মুখে ছিটিয়ে দেন সালেহা চৌধুরী। ধীরে ধীরে মিটমিট করে চোখ জোড়া খুলল মেহেরিকা। চোখ খুলেই দেখতে পায় সে আদির অশ্রুসিক্ত নয়ন। মারে। কাশিম আহমেদের ডাকে উঠিয়ে বসে মেহেরিকা বলল, বাবা। কাশিম আহমেদ তার দিকে এগিয়ে যেতে আদি বিছানা ছেড়ে দাঁড়িয়ে বলল, বসুন আপনি। কাশিম আহমেদ বিছানার উপর বসে মেহেরিকার হাত ধরে বলল, এত অভিমান কেন তুই? আমার তোর চিন্তায় কতটা কষ্ট ছিলাম ধারণা আছে তোর। কি করে পারলি এতদিন যোগাযোগ না করে থাকতে? মেহেরিকা কোনো জবাব দেওয়ার আগে সালেহা চৌধুরী বললেন, ভাই সাহেব, আল্লাহ যা করেন ভালোর জন্য করেন। ছেলে মেয়ে দুটো ভালো আছে, এটাই বেশি। সব ভুলে যান, ক্ষমা করে দিন আপনার মেয়েকে। সালেহা চৌধুরীর জন্য এই মেয়েকে বিদায় করতে পারছেন না ভেবে রাগে ফুঁসতে থাকেন আমজাদ চৌধুরী। গম্ভীর গলায় সালেহা চৌধুরীর উদ্দেশ্যে তিনি বললেন, সালেহা, একটু আমার রুমে চলো, কথা আছে। মৃদু হেসে সালেহা চৌধুরী কাশিম আহমেদের উদ্দেশ্যে বললেন, আপনি বসুন, আমরা আসছি। কাশিম আহমেদ খেয়াল করেন আদি মেহেরিকার দিকে এক নজরে তাকিয়ে আছে। বোধহয় কিছু বলতে চাইছে তাকে। এই ছেলেটা কখন কিভাবে তার মেয়েকে বিয়ে করেছে তার জানা নেই, তবে ছেলেটির চোখে মেহেরিকার জন্য অফুরন্ত ভালোবাসা দেখছেন তিনি। হালকা কেশে কাশিম আহমেদ বলেন, আমি ড্রয়িং রুমে যাই। বসো না বাবা। জামা এসেছে, ফ্রেশ হয়ে নি, আমি আসছি। কাশিম আহমেদ এগুতে থাকে ড্রয়িং রুমের দিকে। তার পিছু পিছু এগিয়ে যায় মুনিয়া আর সানিয়া। মেহেরিকার পাশে এসে আচমকা তাকে জড়িয়ে ধরে আদি। আদির এমন কাণ্ডে চমকে যায় সে। আরো শক্ত করে জড়িয়ে ধরে আদি বলল, তুমি বলেছি না কোনো কিছু দরকার হলে আমায় বলার জন্য? শরীর খারাপ করেছে বলনি কেন? এভাবে জড়িয়ে রাখলে দমটাও আটকে যাবে আমার। মেহেরিকার কথায় আদি তাকে ছেড়ে বলল, তোমার বাসার লোক কিভাবে জেনেছে তুমি এখানে? কাল রাতে একজন তাদের জানিয়েছে। তারাও জানে না তিনি কে, কিন্তু তুমি এই অবেলায় চলে এলে যে। মনটা কেমন যেন করছিল। ভালো হয়েছে এসেছো, এবার সামলাও সব। তবে আমার মনে হয় সবাইকে সত্যটা জানালেই ভালো হবে। জানাও, তারপর বাবাই সানির সাথে আমার বিয়ে দিই। কুমার থাকবো দরকার হলে আজীবন, তবু এই সাপ মানে সানিয়াকে আমি বিয়ে করবো না। আদির কথা শুনে উচ্চ শব্দে হেসে ওঠে মেহেরিকা। ড্রয়িং রুমে যেতেই কাশিম আহমেদ দেখতে পান সোফার সামনে টেবিলটার উপর হরেক রকমের নাস্তা সাজানো। তাদের দেখে মিলি হাসি মুখে বলল, কোথায় গিয়েছিলেন আপনারা? ডাকতে যাচ্ছিলাম আমি আপনাদের। আসুন না, বসুন। কাশিম আহমেদ কিছু বলার আগে সানিয়া বলে ওঠে, সোফাগুলোর দাম কত জানেন? লাখ 1.5 লাখ তো হবে।
শান্ত গলায় কাশিম আহমেদ বললেন, আমাকে কেন বলছো এসব? বলছি এই জন্য যে এত কিছু দেখার পরে লোভে পড়ে মেয়েকে সাথে নিয়ে যাওয়ার কথা বলছেন না। আসলে আমার মনে হচ্ছে এইসব শুরু থেকেই প্ল্যান করে রেখেছিলেন আপনারা। এত বড় বাড়িতে ধুমধাম করে বিয়ে দিতেও একটা খরচের ব্যাপার স্যাপার আছে, তাই প্ল্যান করে কোনো খরচ ছাড়াই মেয়েকে পালাতে সাহায্য করেছেন, আর এখন এসে নাটক করছেন। সানিয়ার কথা শুনে ধমকের সুরে মিলি বলল, এসব কি বলছো তুমি? যাও, ভেতরে যাও। যাব না, বলতে দাও আমায়। ওদের এই নোংরা প্ল্যানের শিকার হয়েছি আমি, তাই আমি বলবো আজ এই বাড়িতে বউ হয়ে থাকার কথা আমার। অথচ দেখো, ওই 2 টাকার মেয়েটা আমার চোখের সামনেই ধ্যাং ধ্যাং করে বেড়াচ্ছে, আর এখন তার পরিবার এসেছে নাটক করতে। যেমন পরিবার তেমন মেয়ে, পুরাই ফালতু। লজ্জা শরম থাকলে নিয়ে যান সাথে এই মেয়েকে। সানিয়া, আদিটাকে পেছন ফিরে থমকে যায় সানিয়া। রাগান্বিত দৃষ্টিতে তার দিকে তাকিয়ে আদি বলল, আর একটা কথা বললেও তোমাকে বাড়ি থেকে বের করতে বাধ্য হব আমি। এখনো নিচে রুমে যাও। আদির কথার পিঠে কোনো কথা না বলে সানিয়া এগোতে থাকে নিজের রুমের দিকে। মিলির দিকে তাকিয়ে নরম গলায় আদি বলল, ভাবি, মেয়ের সেন্সারটি ছিল। কি বলো? আমি রান্নাঘরে ছিলাম, তাই জানি না। ও একা রুমে, তুমি একটু যাবো প্লিজ? যাই, ওকে দেখে আসি। মিলিকে পাঠিয়ে দিয়ে কাশেম আহমেদের পাশে গিয়ে আদি বলল, আপনার মনে অনেক প্রশ্ন হবে জানি, কি কি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে তাও জানি। সবগুলো উত্তর আমি দেব। যেদিন রাতে মেয়েটাকে বিয়ের আসর ছেড়ে পালিয়েছিল, সেদিন তার সাথে প্রথম দেখা হয় আমার। আমিও বাসা ছেড়ে পালিয়েছিলাম সেদিন, তবে বিয়ের আসর ছেড়ে নয়, বিয়ে করার ভয়। একটু আগে যে মেয়ে আপনাকে করার কথা শোনাছিল, তার সাথে বাবা আমার বিয়ে ঠিক করেছিল, আর তাকে বিয়ে না করার জন্যই মেহেরকে বিয়ে করি। তবে বাসার সবাই জানে আগে থেকে সম্পর্ক ছিল আমাদের। ওর অন্য কোথাও বিয়ে হচ্ছিল বলেই আমি বিয়েটা করে ফেলেছি। কিছুক্ষণ নীরব থেকে আদি আবার বলতে শুরু করলো, যেভাবেই যাই হোক, ধীরে ধীরে আমি মেহেরকে ভালোবেসে ফেলেছি। এখন আপনি যা ভালো মনে করেন আপনার মেয়ের জন্য তা করতে পারেন। তবে হ্যাঁ, মেহেরকে ছাড়া চলাটা কষ্ট হবে, আমার খুব কষ্ট হবে। আদির কথা শুনে এক দৃষ্টিতে তার দিকে তাকিয়ে থাকেন কাশেম আহমেদ। কাশেম আহমেদ নীরবভাবে দাঁড়িয়ে থাকতে দেখে আদির মনে ভয় জমতে শুরু করে, আর ভাবতে থাকে সানিয়ার কথায় অভিমান করে তিনি কি মেহেরকে নিয়ে চলে যাবেন।